তুই কি ইউনিভার্সিটিতে টিচারগিরি বাদ দিয়ে ঘটকালি করে পাত্র খুঁজতে চাস? তোকে রেখেছে কেন ওখানে? বের করে দেয় না কেন? ওয়াই? হানিয়া ভাইয়ের কথায় বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর কেউ থাকলে তো আমাদের আর কষ্ট লাগে না। বল কেউ আছে কিনা, থাকলে আমাদের পরিচয় করে দে। এভাবে আর কতদিন থাকবি? চুল পেকে যাবে কদিন পর। কেন আপি? আমার চুল পেকে গেলে কি তোর দেখে পাত্র আমাকে বিয়ে করবে না? দেখ হামজা, ফাইজলামি করবি না। বিয়ে করতে কি সমস্যা বল সেটা। এবার আমি কোনো কথা শুনবো না, তোকে বিয়ে করতেই হবে। হানিয়া আর হামজার কথা শুনছিল স্টাডি টেবিলে বসা 15 বছরের সুন্দরী কিশোরী মেয়েটা। তার চোখ বইয়ের দিকে থাকলেও কান খাড়া করে রাখা ছিল মা আর মামার দিকে। মায়ের কথা শেষ হতেই বলল, প্লিজ মামাই বিয়ে করে নাও। তোমার বিয়েতে অনেক মজা করব। আমাদের একটা কিউট মামি হবে। কত মজা হবে বলো তো। তার কথায় পাশে বসা যমজ ভাই কায়ানের পড়ার মনোযোগ ক্ষুণ্ণ হলো। বোনের উৎফুল্ল মুখশ্রীর দিকে তাকিয়ে আর কিছু বলল না। হানিয়া মেয়ের কথায় ছ্যাত করে উঠল, বলল, কতবার নিষেধ করেছি বড়দের মাঝখানে কথা বলবে না, কানে কথা যায় না। মায়ের বকা শুনে কিয়ানার মন খারাপ হয়ে গেল। হামজা বোনের দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে বলল, আপি, তুই তো আগে এমন ছিলি না। এমন এখন কথায় কথায় খ্যাক করে উঠিস কেন? হ্যাঁ, একদম আমার ছেলে মেয়েদের বকবি না। তোর কথা শুনতে যাব কেন? হ্যাঁ, তুই কি আমার কথা শুনিস? হামজা হতাশ নিঃশ্বাস ত্যাগ করে বলল, তোর ইউনিভার্সিটির স্টুডেন্ট, তার বয়স 23 থেকে 25 হবে। আমার 33 বছর, বিয়ের বয়স পার হয়ে গেছে। বাচ্চা মেয়েদের বিয়ে করব? আর তুই মেয়েকে পছন্দ করলেই তো হবে না। মেয়ে সহ ফ্যামিলির আমাকে পছন্দ নাও হতে পারে, তাই এসব বাদ দে। হানিয়া উদ্গ্রীব হয়ে বলল, মেয়েটা তোর সাথে যাবে, আমার ইউনিভার্সিটির এক্স স্টুডেন্ট, খুবই ব্রিলিয়েন্ট। কোনো কারণে ডিপ্রেশনে আছে। ওর মা ওকে জোর করে আমার কাছে কাউন্সিলে নিয়েছিল। তার মা আমাকে তার সম্পর্কে A to Z জানিয়েছে, কিন্তু মেয়েটা আমাকে তার কথা কিছু বলেনি। হামজা ফোঁস করে উঠে দাঁড়িয়ে বলল, আপি, শেষমেশ তুই আমাকে একটা পাগলের সাথে বিয়ে দিতে চাইছিস? নিজে পাগলের ডক্টর হয়ে এখন তুই সত্যি সত্যি পাগল হয়ে গেছিস? ভাইয়ের শান্তির জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিস? এটা তুই কেমন বোন? কারণ তোকে কেন সুস্থ মেয়ে বিয়ে করবে না? কিয়ানা না চাইতেও মায়ের কথায় ফিক করে হেসে দিল। কায়ান বোনের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। ওর হাসি বন্ধ হয়ে গেল। তারা যমজ হলেও কায়ান সবসময় তাকে বড় ভাইয়ের ন্যায় শাসনে রাখে। যদিও কায়ান কিয়ানার 8 মিনিটের বড়। ভাগ্নেদের সামনে বোনের এহেন অপমান হামজা হজম করতে পারল না। রাগী চোখে বোনের দিকে তাকিয়ে গটগট পায়ে প্রস্থান করল। আরও কিছুক্ষণ থাকলে মান সম্মান যা আছে সব ফ্লোরে গড়াগড়ি খাবে। হানিয়া ছেলে মেয়েকে ধমকে পড়তে বলে চলে গেল। নরওয়ের ওয়েদার কখন কি হয় সেটা বোঝা মুশকিল। অন্ধকার অন্তরিক্ষে নক্ষত্রদের মেলা, শীতের তীব্র বাতাসের সাথে ঝিরিঝিরি তুষার বর্ষণ হচ্ছে। 33 বছরের এক সুঠাম দেহের সুদর্শন পুরুষ এই তুষার বর্ষণে রাস্তায় বেরিয়ে পড়েছে। উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলেছে। গায়ে লেদারের কালো জ্যাকেট। এই তীব্র শীতে মানুষ বেড ছেড়ে উঠতে আলসেমি করে, আর সে আলসেমি ছেড়ে ঘুরতে বের হয়েছে। মাঝে মাঝে কয়েকজন পথযাত্রীকেও চোখে পড়ছে। আসলে মেন টাউনে সবসময় লোকজন থাকে, সেটার উদ্দেশ্যে হাঁটছে। সুদর্শন পুরুষটি ঝুট ঝামেলাবিহীন হেঁটে যাচ্ছে। এক গলি ক্রস করার সময় ওর গায়ের উপরে একটা রমণী এসে হুমড়ি খেয়ে পড়ল। ল্যাম্পপোস্টের আলোয় চারিদিকে ঝকঝকে তকতকে পরিষ্কার দেখা যাচ্ছে তাকে। অপরিচিত সুন্দরী রমণীকে এভাবে গায়ের উপরে পড়াতে ওর প্রস্তুত হয়ে বলল, Are you okay, girl? মেয়েটি ওর বাহু ধরে টলমলে পায়ে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে জড়ানো ঋণঋণে কণ্ঠে বলল, গার্ল দেখলেই ছুকছুক ক্যাটের মতো গায়ে পড়তে মন চায়। হ্যাঁ, সব ম্যান একই। হামজা বেজায় বিরক্ত হলো। নিজে গায়ে পড়ে এখন পুরুষদের দোষ দিচ্ছে। আশ্চর্য। হামজা ওর হাত ছাড়িয়ে দিয়ে বলল, স্টুপিড। নিজে ছেলেদের গায়ে পড়ে আবার ছেলেদের নামে বদনাম করছে। মেয়েটি বুঝে আসা চোখে পিটপিট করে তাকিয়ে হেসে বলল, ইউ আর লুকিং সো হট। হামজা বিব্রত বোধ করল। এইভাবে কোনো মেয়ে বলতে পারে? তাও কিনা বাঙালি মেয়ে। ওয়েট, একটু আগেই তো মেয়েটা ছেলে জাতিকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অপমান করেছে, আর এখন প্রশংসা করছে। হাও?
নিশ্চয়ই মেয়েটার মাথায় গন্ডগোল আছে। মেয়েটার রিনরিনে কণ্ঠে ওর ভাবনার সুতা কাটল। তাকিয়ে দেখল মেয়েটা হাসছে। আবারও সে একই প্রশ্ন করল। হোয়াটস ইউর নেম? হামজা শক্ত কণ্ঠে বলল। সেটা আপনি জেনে কি করবেন? মেয়েটিকে রেখেই হামজা হাঁটা শুরু করলো। এসব পাগল ছাগল কোথা থেকে জুটে ওর জানা নেই। মেয়েটিও টলমল পায়ে হামজার সাথে পা মিলিয়ে বলল। আপনি বাঙালি? আমার পাপাও বাঙালি, বাট মাই গ্রানি বাঙালিদের লাইক করে না। হামজা বিরক্ত হয়ে বলল। তো আমি কি করব? আর আপনার এমন উদ্ভট বাংলা ইংরেজি মিশ্রিত কথা শুনে আমার ভীষণ রাগ উঠছে। প্লিজ আমার পিছু ছাড়ুন। মেয়েটি হামজার কথা শুনে হাঁটা থামিয়ে দিয়ে বলল। ওকে বাই। হামজা কিছু বলল না, নিজের হাঁটাও থামালো না। নিজের মতো হেঁটে গেল। মেয়েটির কথা বিশ্বাস করল না। কিছু দূর গিয়ে যখন দেখল মেয়েটি সত্যিই আসছে না, তখন পিছু ফিরে তাকালো। মেয়েটির রাস্তার পাশে ল্যাম্পপোস্টের আলোয় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। হামজা বিড়বিড় করে বলল। অদ্ভুত তো, বাড়িঘর নেই নাকি মেয়ের? এখানে সারা রাত বসে থাকবে নাকি? যদি বিপদ আপদ হয়? হামজা আবার মেয়েটার দিকে যেতে নিলে থেমে গেল। বিড়বিড় করে বলল। মেয়েটার যা ইচ্ছে করুক, আমার কি? পাগলটা যদি সাথে বসা অবধি চলে যায়, খ্যাপাটে বোন তারে মেয়ের সাথে ধরে আজই বিয়ে দিয়ে দিবে। কোনো দরকার নেই যে আপদ বিপদ ঘাড়ে তোলার। বলে নিজের গন্তব্যের দিকে হাঁটা লাগালো। কফির মগ দুটো টেবিলে রেখে বউয়ের মুখের দিকে তাকিয়ে বলল। কি হয়েছে? এভাবে আছো কেন? জানো না? দেখো, একটা সময় তুমিও বিয়ে করতে চাইতে না, আর আমিও চাইতাম না। তাই বলে কি আমাদের বিয়ে হয়নি? ওকে সময় দাও, ঠিক বুঝে যাবে। বয়স বাড়ছে, কেউ মেয়ে দিবে ওকে? কি সব বলছো? আমার একমাত্র শালাবাবুর জন্য মেয়ের লাইন ফেলিয়ে দিব। হানিয়া ফিক করে হেসে দিয়ে বলল। তাই না? শেজাদ হানিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রেখে বলল। এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমি ওর সাথে কথা বলবো। এখন ওসব বাদ দাও, তোমার আর আমার একান্ত সময়। বলে ঘাড়ে গলায় এলো পাথারি চুমু খেতে লাগলো। হানিয়া শেজাদকে দূরে সরাতে চেষ্টা করে বলল। বুড়ো বয়সে যত সব ভিংরতি, সরো তো। এখন তোমাকে লাগবে? কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। হোক। অসভ্য পুরুষ। তুমিই তো বানিয়েছো, আবার কি দোষ? যত দোষ হানিয়ে গোস। ওর কথাই শেজাদ শব্দ করে হেসে দিল। আজ অন্তরিক্ষ মেঘলা, ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে। সোফায় বসে থাই গ্লাস ভেদ করে সে আকাশের পানে তাকিয়ে আছে হামজা। দুই বোনের কত শত ইমোশনাল ব্ল্যাকমেইল, কান্নার শিকার হয়ে অবশেষে পাত্রীপক্ষ বাড়ির সোফায় এসে বসেছে। পাত্রী এখনও আসেনি, তার মা আনতে গিয়েছে। পাত্রীর সৎ বাবা ও সৎ দাদি বসে কথা বলছে। পাত্রী উপস্থিত হলো। হামজা ভুলেও তাকালো না। শেজাদ হামজাকে ফিসফিস করে বলল। পাত্রীকে দেখো, পছন্দ না হলে বিয়ে ক্যান্সেল। হামজা মনে মনে খুশি হয়ে শেজাদের দিকে তাকালো। শেজাদ ওর চক্ষু দ্বারা আশ্বস্ত করল। হামজা সামনের দিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তার কেমন রিয়েকশন দেওয়া উচিত সেটা বুঝতে পারছে না। ওর দৃষ্টি দেখে শেজাদ গলা ঝাড়া দিয়ে বলল। পছন্দ হয়েছে, বিয়ের কথা আগাই তাহলে। হামজা শেজাদ আর বোনের দিকে কটমট চোখে তাকিয়ে রইল। হানিয়া ওর দৃষ্টি পাতা না দিয়ে ইংরেজিতে বলল। ছেলে মেয়েদের আলাদা কথা বললে ভালো হতো না? পাত্রীর মা সম্মতি জানালো। পাত্রী রোবটের মতো হামজাকে ব্যাকইয়ার্ডে নিয়ে গেল। সেখানে দৃশ্যটা হামজা বেশ মনে করা দিল। সবুজের সমারোহে বিভিন্ন রং বেরঙের পুষ্পমেলা। পাত্রী তার সুরেলা কণ্ঠে ইংরেজিতে বলল। আপনি গিয়ে বলবেন আপনার আমাকে পছন্দ হয়নি, আমাকে রিজেক্ট করবেন। হামজা তার কথা শুনে মনে মনে বলল। তা তো অবশ্যই, এমন মাতাল অসভ্য মেয়েকে কে বিয়ে করতে চায়? এমনটা কেন বলবো? মেয়েটা এবার সরাসরি হামজার চোখের দিকে তাকিয়ে বলল। আমি ম্যারেজ করতে চাই না, ইটস পেইন। আপনি রিজেক্ট করতে পারেন আমাকে। কেন রিজেক্ট করতে বলছেন? বিকজ আমি চাই না ম্যামের ডিসরেসপেক্ট হোক, তাই আপনি রিজেক্ট করলে ম্যাটারটা ঠিক থাকবে। আপনার এই ইংরেজি আর বাংলা মিশ্রিত কথা কে শেখালো? উইয়ার্ড লাগে না? মেয়েটার ওর দিকে
কঠোর চোখে তাকিয়ে বলল, ম্যামের ব্রাদার হয়ে অন্যের দুর্বলতা নিয়ে ফান করছেন? ফান কখন করলাম? জাস্ট একটা কোয়েশ্চেন করলাম। আর আপনার ম্যামের ভাই বলে কি ম্যামের মতো হতে হবে? আজব। বাই দ্য ওয়ে, আপনাকে এমনিতে বিয়ে করছি না। আমি সেদিন রাতে আপনাকে মাতলাম অবস্থায় অনেক অসভ্যতামি করতে দেখেছি। তারপর তো আপনাকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। ওয়েট, হোয়াট ডু ইউ মিন বাই অসভ্যতামি মাতলামো? হামজা আচমকা শব্দ করে হেসে উঠল। অসভ্য তুমি? ইটস বাদ দিন। ড্রাঙ্ক ছিলেন সেটা বুঝিয়েছে। আপনি আমাকে আগে থেকে চেনেন? বাহ, এই প্রথম আপনাকে কোনো ইংরেজি ইউজ না করে পিওর বাংলায় একটা লাইন কথা শুনলাম। বাংলা হিসেবে নিজেকে ধন্য মনে হচ্ছে। সে কটমট চোখে তাকিয়ে বলল, আমাকে চেনেন? আমি ড্রাঙ্ক ছিলাম। ম্যামকে বলবেন না, মমকে বলে দিবে, আমাকে রুমে লক করে রাখবে। কথাগুলো বলতে বলতে হামজা খেয়াল করলো তার কঠোরতায় মিয়ে গেল, হয়তোবা ভয় পেয়েছে। হামজা ভেবে বলল, ওকে, বলবো না, বাট এগুলো ফিজিক্যালি ভেরি ডেঞ্জারাস। আপনার মা নিশ্চয়ই আপনার ক্ষতি চাইবে না। সে বিড়বিড় করে বলল, সবার মা ক্ষতি চায় কিনা জানি না, কিন্তু আমার মা চায়। সে কথা হামজার কান অব্দি গেলেও কোনো কিছু জিজ্ঞেস করার আগেই ওদের ডাক পড়ল। সে কোনো প্রশ্ন করাও হলো না, উত্তর জানাও হলো না। তাদের ফর্মালিটি ভিত্তিক কথাবার্তা শেষ করে বিদায় নিল। গাড়িতে উঠে হানিয়া সর্বপ্রথম হামজাকে প্রশ্ন করল, মেয়ে কেমন, পছন্দ হয়েছে? হামজা গাছাড়াভাবে উত্তর দিল, নো, শি ডিজার্ভ বেটার। হানিয়ার আগে গজগজ করতে করতে হামজাকে দুঘা কষিয়ে দিল। সে যা হকচকিয়ে গাড়ি থামিয়ে দিয়ে বলল, কি শুরু করেছো তোমরা? হানিয়া, তুমি দিন দিন ডেম্পারেট হয়ে যাচ্ছ। হামজা মার খেয়েও প্রতিক্রিয়া না জানিয়ে বলল, পাগলের ডাক্তার পাগলদের চিকিৎসা করতে করতে একসময় পাগল হয়ে যায়। তার লক্ষণ তোমার বউয়ের মাঝে দেখা যাচ্ছে। হানিয়া খেপে গিয়ে বলল, কি বললি তুই? কি বললি? হ্যাঁ, আমি পাগল? সাইফার মতো ভালো মেয়ে খুঁজে পাবি কোথায়? জাইফাকে? শেজাদার হানিয়া ওর দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। হামজা আমতা আমতা করে বলল, ওই যে মেয়ে দেখে আসলাম, ওর নাম সাইফা। আসলে ভুলে গেছিলাম। হানিয়ার রাগে দুঃখে চোখে পানি এসে গেল। শেজাদকে বলল, গাড়ি চালাচ্ছ না কেন? আমি কি নেমে যাব? হামজা হানিয়ার চোখে পানি দেখে অসহায় মুখে বলল, আপি, ঠিক আছিস কেন? কি হয়েছে? কি হয়নি? আমার কথা বা ইচ্ছার কারোর কাছে কোনো মূল্য নেই। পুরোটা রাস্তা আর কেউ কারোর সাথে কথা বলল না। বাসায় ফিরে দেখলো কায়ান, কিয়ানা, সোহান, ফুফাতো ভাই সিয়াম, চাচাতো ভাই ক্যারাম খেলছে। ওদেরকে ফিরতে দেখে মেয়ের সম্পর্কে জিজ্ঞাসা করলে হানিয়া ওদের ধমকে চুপ করিয়ে রুমে চলে যায়। সাথে সেজাদও গেল। কিয়ানা কৌতূহল নিয়ে বলল, কি হয়েছে মামা? জাইফা আন্টিকে পছন্দ হয়নি? হামজা উত্তর দিল না, চুপচাপ চলে গেল। কিয়ানা ঠোঁট উঠলে বলল, এই জীবনে মামায়ের বিয়ে খাওয়া হবে না। কিয়ানা মাম্মা, বড়দের ব্যাপারে কথা বলতে বারণ করেছে, কোনো কথা শুনিস না কেন? কিয়ানা গোমরা মুখে বলল, সব সময় বড় ভাইয়ের মতো ভাব দেখাবি না কায়ান। আচ্ছা হয়েছে, আয় সবাই এই দানটা খেলে নি। সিয়াম মন খারাপ করে বলল, আমি খেলবো না, আমি একটা গুটিও ফেলতে পারিনি, আমি হেরে যাব। কিয়ানা বলল, তুই খেলতে পারিস না তো আসিস কেন? সব সময় মাঝপথে খেলা রেখে এমন করে চলে যাস। সিয়াম মাঝায় হাত দিয়ে বলল, বেশ কলি। বলে সব গুটি এলোমেলো করে দৌড় দিল। পিছনে পিছনে কিয়ানাও দৌড় দিল ওকে ধরতে। সোহান আর কায়ান হেসে উঠল। হামজা সকল দ্বিধা সংশয় কাটিয়ে হানিয়ার কাছে গেল। হানিয়া তখন জামা কাপড় ভাঁজ করছিল। হামজা গিয়ে বোনকে জড়িয়ে ধরে বলল, তুই কি আমার উপর রাগ করেছিস আপি? না, রাগ করবো কেন? খেয়েছিস? কথা বলেছিস কেন আপি? সরি, আসলে মেয়েটার নাম জানতাম না। ইটস ওকে, কোনো ব্যাপার না। আপি, আমি বিয়েটা করতে চাই। বিয়েটা কোনো ছেলে খেলা নয়। তুমি এখন বলছো বিয়ে করবে, ধরো বিয়ে করলে, কিন্তু তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, বাচ্চা হয়ে গেছে, ডিভোর্স দিলে তখন সে বাচ্চাদের কি হবে? আমি তোমায় নিয়ে বিয়ে নিয়ে কিছু বলবো না। যদি বিয়ে করো মৃত্যুর আগে হাত ছাড়তে পারবে না। জাইফা লাইফে অনেক স্ট্রাগল করছে, আমি চাই ও সুস্থ জীবন
পাক। তুমি ভরসা করার মতো কাউকে পাও, যাকে নিয়ে তুমি সুখে থাকবে। এখানে শুধু আমার মন রাখতে বিয়ে করলে সেটা আমি মেনে নিতে পারবো না। হামজা কিছুক্ষণ চুপ থেকে বলল, যা বলছি ভেবে বলছি, বিয়ে করব। যে ব্যবস্থা করার কর। অল্প স্বল্প আয়োজনে এক সন্ধ্যায় ঝিরিঝিরি তুলার ন্যায় তুষার বর্ষণে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় মতে বিবাহ নামক বন্ধনে জুটিতে বাধা পড়ল দুই মেরুর প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে। উভয়ই এর পরবর্তী দৃশ্য অনবগত। তারা জানে না সামনে তাদের দুজনের জন্য কি অপেক্ষা করছে। হয়তো সুখ, নয়তো দুঃখ, আবার বিচ্ছেদও হতে পারে। সবটাই তাদের দুজনের সম্পর্কের ভিত্তির উপরে নির্ভরশীল। কি হবে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ। ভাইও তার বউকে নিয়ে সআনন্দে হানিয়া তার শ্বশুরবাড়িতে ফিরল। হানিয়ারা 3 ভাই বোন। হানিয়া বড়, হায়াত হামজা যমজ। অনাথ তারা। হায়াতের বিয়ে হয়েছে তার ফুফাতো ভাই নিশাদের সাথে। তাদের একটা মেয়ে আছে। হামজা হানিয়ার শ্বশুরবাড়ি নরওয়েতে বেড়াতে এসে আচমকা নতুন সম্পর্কে বাধা পড়েছে। বাংলাদেশে তাদের সহ নতুন সদস্যর অপেক্ষায় আছে তাদের আত্মীয় স্বজনরা ও কাছের মানুষগুলো। হামজা তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে নববধূর লাল টুকটুকে রঙের শাড়ি পরা, ওড়না দিয়ে ফেস হাইড করা, পাশে সাথে পাঞ্জাবি পরিহিত হামজা পিক পোস্ট করেছে। ক্যাপশন লিখেছে, দ্য নিউ জার্নি অফ মাই লাইফ বিগিন। আলহামদুলিল্লাহ, আমার জীবনের নতুন যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়ার টপিক হয়ে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের সুপারস্টার হামজা আহমেদের বিবাহের চঞ্চলকর মাসালাদার খবর। মেয়েদের ক্রাশের বিয়ে হয়ে গেছে, তারা কিছুতেই মানতে পারছে না। কেঁদে কেটে টাইমলাইন নিউজফিড ফুরিয়ে ফেলেছে। অনেকে বলছে প্রেমের বিয়ে। সকলে উদ্গ্রীব হয়ে বসে আছে নায়কের নববধূকে দেখার জন্য। ইতিমধ্যে সার্চ অভিযান চালানো শুরু করে দিয়েছে গোয়েন্দা পার্টি। তারা নায়কের নববধূর পরিচয় না জেনে থামবে না। সেজাত তুলাবাই হিসাবে শালার বাসর ঘর সাজিয়ে দিয়েছে সুন্দর করে। শুভ্র রাঙা আর্টিফিশিয়াল ফুলের মাঝে লাল টুকটুকে শাড়ি পরা বধূ বসে আছে। হামজা আসলো কিছুক্ষণের মধ্যে। জাইফার কাছাকাছি আসতে ও উঠে এসে সালাম করতে নিলে হামজা লাফিয়ে সোফায় উঠে দিয়ে বুকে হাত চেপে শ্বাস ছেড়ে বলল, হাই হাই, কি করছো সব? এসব কি করতে বলেছে তোমাকে? জাইফা ভ্যাবাচেকা খেয়ে ফ্যালফেল চোখে তাকিয়ে বলল, ম্যামের আপ সিস্টার ইন ল, এটা রিচুয়াল। এসব কিচ্ছু করা লাগবে না, সরো। আর এখনো এসব পরে বসে আছো কেন? চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। জাইফা আমতা আমতা করে বলল, ওরা যে বললো আপনি চেঞ্জ করে দিবেন, এটা শাট আপ। তুমি এতটাই বোকা নাকি নাটক করছো? জাইফা শক্ত কণ্ঠে বলল, ওরা যেটা আমাকে শিখিয়েছে সেটাই বলেছি। আমার এসব বাঙালি রিচুয়াল রিলেটেড আইডিয়া নেই। হামজা বিব্রত বোধ করলো, বলল, ফার্স্ট নাইট বলছো নিশ্চয়? ওরা সেটাই মেন করেছে, গাধা। জাইফা খেপে গিয়ে চিৎকার করে বলল, তুমি করে বলছেন কেন? অ্যাজ কাকে বলছেন? হামজা দ্রুত পায়ে এসে ওর মুখ আলতো করে চেপে ধরে বলল, চিৎকার করছো কেন? আচ্ছা সরি, আর গাধাকে গাধা বলবো না। আর বউকে তুমি বলবো না তো আপনি বলবো? আপনি আজ্ঞে আমার পোষায় না। জাইফা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, ম্যারেঞ্জ করেছেন কেন আমাকে? হ্যাঁ, বারণ করেছিলাম, শুনলেন না কেন? আমি পালিয়ে যাব, আপনার সাথে থাকবো না। জানি কে পালিয়েছে? আর আমার বউ পালাবে আর আমি আঙুল চুষবো? হ্যাঁ, বিকজ আপনি জানতেন আমি ম্যারেঞ্জে রাজি ছিলাম না। টায়ার্ড, এসব কথা পরে বলবো। কথাটা বলে হামজা টি শার্ট ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। ভেজা টাওয়ালটাও মেলেনি। জাইফা বিরক্ত হলো। নিজেই মেলে দিয়ে ফ্রেশ হয়ে এসে বেডে বসল। ওকে দিয়ে দেখলো হামজা ঘুমিয়েছে কিনা। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ডেকেই ফেলল, হামজা হামজা। হামজা ঘুমিয়ে উত্তর দিল, হুম। কিছু কোয়েশ্চেন ছিল করি। জাইফার কথায় হামজার কাছে ঘুম ভেঙে গেল। বলল, হুম। হোয়াট ডু ইউ ডু? হামজার বিরক্ত নিয়ে বলল, ঘুমোচ্ছে দেখতে পাচ্ছ না? ঘুম থেকে ডেকে তুলে বলছো কি করি? ফ্যাজলামি পাইছো? আমার ঘুমে ডিস্টার্ব করা মোটেও পছন্দ না। জাইফা আমতা আমতা করে বলল, আমি বলতে চাইছি আপনার ইনকাম সোর্স কি? কোথায় জব করেন? আমি জব করি না, আমি অ্যাক্টরস অ্যান্ড প্রডিউসার। হ্যাঁ।
তারপর আর জাইফা কোনো প্রশ্ন করলো না, কোনো কথা বলল। চুপচাপ হামজার বাঁ পাশে বরাদ্দকৃত জায়গায় গুটিসুটি মেরে শুয়ে ঘুমিয়ে গেল। হামজার যখন ঘুম ভাঙল, চোখ মিলে দেখল বাইরে রৌদ্রময় হয়ে গেছে। আর মোড়া ভেঙে পাশে রমণীর দিকে চোখ পড়ল। ঢোলা চেক টি শার্ট পরা, শান্ত হয়ে বালিশে লাল চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, অথচ ঘুম ভাঙলে প্রশ্ন করে মাথা খারাপ করে দেয়। হামজা হাত বাড়িয়ে ওর ছোট চুলগুলো মুখ থেকে সরিয়ে দিল। জাইফা নড়তে চড়তে শুরু করলেও লাফিয়ে উঠে ওয়াশরুমে ঢুকে গেল। জাইফা পিটপিট করে চোখ খুলে রুমে কাউকে পেল না। দরজায় অনবরত নক করছে। জাইফা উঠে দরজা খুলে দিয়ে দেখল কিয়ানা আর সিয়াম হাসি মুখে দাঁড়িয়ে আছে। কিয়ানা বলল, জাইফা আন্টি, ও থুকু থুকু, মামুনি, অনেক বেলা হয়ে গেছে, ব্রেকফাস্ট করবে না? ইয়া, বাট ফ্রেশ হয়ে আসছি, ইউ গো। ওকে। ওরা চলে গেল। জাইফা এসে বেড গুছিয়ে ফেলল। হামজা এসে টাওয়ালটা বেডে রেখে ড্রেসিং টেবিলের মিররের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। আচমকা উড়ে এসে টাওয়াল পরল। টাওয়ালের কি পাখনা গজিয়েছে? মুখ থেকে সরিয়ে পিছনে ফিরে জাইফার শক্ত দৃষ্টির শিকার হয়ে বলল, হোয়াট? আপনি যেমন স্লিপিং টাইমে ডিস্টার্ব করা লাইক করেন না, আই অলসো ডোন্ট লাইক থিংস টু বি মে, সো কিপ থিংস ইন প্লেস। হামজা ফোঁস করে বলল, তোমার ব্রিটিশ বাঙালিভাবে কথা বলাটাও পছন্দ না। এটা যত দ্রুত সম্ভব ঠিক করবে। জাইফা সে কথার প্রতি উত্তর করল না। ফ্রেশ হয়ে এসে দেখল হামজা ফোন নিয়ে বসে আছে। ওকে দেখে বলল, চলো। হোয়ার? ব্রেকফাস্ট করতে। আপনি আমার জন্য ওয়েট করছিলেন? তোরা কি অপেক্ষা করার কথা ছিল নাকি? হামজার এই ছোট বিষয়টা জাইফার ভালো লাগলো। হেসে দুজনে মিলে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। ভোজন সবাই, সকলে নব দম্পতিদের নিয়ে কল্লো হাসিতে উৎসবমুখর পরিবেশ। তাদের লজ্জাজনক কথায় নববধূর মধ্যে বিন্দুমাত্র লজ্জার লেশ পাওয়া গেল না। উল্টো তার বর বিরক্ত নিয়ে লজ্জা পাওয়ার ভান ধরে যাচ্ছে। সে তো বিদেশিনী, তাকে কি বাঙালি বধূদের মতো এভাবে লজ্জা পাওয়া সাজে? সে তো জানেও না বাঙালি মেয়েদের জীবনযাপন ধারা, তাদের স্বভাব। যদি জানতো তবে না হয় বাঙালি মেয়েদের মতো হওয়ার চেষ্টা করত। হানিয়ার সরোজা রাত্রি তার বর সায়েমকে থামিয়ে বলল, অনেক হয়েছে সাইম, বয়সে বড় হও, একটু তো লজ্জা পাও। বাচ্চা ছেলেটাকেও ছাড়ছ না। আরে শালাকে দেখো, তার লজ্জা পেতে দেখে মনে হচ্ছে সেই বউ। রাত্রি জাইফাকে উদ্দেশ্য করে বলল, ওদের কথায় কিছু মনে করো না, ওরা মজা করছে। নো নো, আই ডিডন্ট মাইন্ড। হামজা, বাংলাদেশের সকলে তোমার জন্য অপেক্ষা করছে। জাইফার পাসপোর্টের ঝামেলার জন্য বাংলাদেশে যেতে কিছুদিন সময় লাগবে। তো তোমরা দুজনে মিলে হানিমুনের ট্রিপটা এখানেই সেরে নাও, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। হামজা বিড়ি কামড় দিয়ে সেজাদের দিকে তাকিয়ে বলল, জীবনের সকল বড়সড় উপকারগুলো তুমি করতেছ। এর ঋণ যে আমি কিভাবে শোধ করব ভাবিয়া কুল পাচ্ছি না। এখন মনে হয় কোনো কুক্ষণে ভাবল চক্রে যে তোমার আর আপি বিয়েটা হয়েছিল। বাড়ির ছোট্ট সদস্যদের মধ্যে সিয়াম বেশি দুষ্টু। সে তার ফোকলা দাঁতের হাসি দিয়ে বলল, এভাবে বলতো কেন? আমার বাবুই যদি মামুনিকে না বিয়ে করতে বলতাম, তাহলে তুমি জাইফা আন্টির মতো সুন্দর বউ পেতে। জাইফা এবার ভারী লজ্জা পেল। ওকে কেউ সচরাচর সুন্দর বলে না। সে যা শান্ত দৃষ্টিতে বলল, একদমই তাই। সুন্দরী বউ পেয়ে এখন তো আর আমাকে দামই দিচ্ছ না, কয়দিন পর তো চিনতেই পারবে না। হামজা বিড়বিড় করে বলল, নিজেকে কদিন পর চিনতে পারবো কিনা সন্দেহ। খাবার দাবারের পাট চুকিয়ে সকলে একে একে প্রস্থান করল। হানিয়া জাইফাকে উদ্দেশ্য করে বলল, জাইফা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? নো ম্যাম, নো প্রবলেম। জাইফা, আমি তোমার ম্যামের বাইরেও একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাই আমাকে হামজার মতো আপি বলে ডেকো না। আর হামজা খারাপ ব্যবহার করলে একটু ছাড় দিবে না, আমাকে বলবে। এটিজেড করবো না, আমি ওর ব্যবস্থা করব। ওকে। রেডি হয়ে থেকো, আজ দুপুরে তোমরা বেড়াতে যাচ্ছ। জাইফা রুমে এসে দেখলো হামজা আরাম করে ঘুমোচ্ছে। জাইফার রাগ লাগলো। একটু আগে বেড গুছিয়ে রেখে গেছে, এই লোকটা আবারও অগোছালো করলো। জাইফা ডাকলো, হামজা, হামজা।
কি সমস্যা? তোমাকে না ঘুমের সময় ডিস্টার্ব করতে বারণ করলাম। আপনি এই টাইমে স্লিপিং মোডে আছেন কেন? বেড অগোছালো করেছেন কেন? সে ঘুমো ঘুমো চোখে রমণীর দিকে তাকিয়ে বলল, স্লিপিং মোড কি বলে কয়ে আসে? যখন তখন আসে, তাই কেন কেন করে মাথা কেউ না। তোমার সমস্যা হলে তুমিও ঘুমিয়ে যাও। জাইফা শক্ত কণ্ঠে বলল। বেড গোছান ফাস্ট। হামজা বিরক্ত হয়েছে অসূচক শব্দ করে পাশ ফিরে শুয়ে অস্পষ্ট স্বরে বলল, বিয়ে করে মানুষ সুখের জন্য, আর আমি বিয়ে করে সব সুখ শান্তি বিসর্জন দিয়ে আসলাম। জাইফা ওর অস্পষ্ট স্বরে কথা বুঝতে না পেরে ওর দিকে ঝুঁকে গিয়ে বলল, হামজা, উঠছেন না কেন? হামজা তার কাছে জাইফার উপস্থিতি টের পেল। চোখ খুলে ওর বাহু টেনে ওর পাশে শুয়ে দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, ঘুমাও। জাইফা হক চকিয়ে গিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, হোয়াট ডু ইউ ডু? হামজা নারীর শরীর জড়িয়ে ধরে পুরুষালী চিত্তকম্পন টের পেল। বুকের মধ্যে লুকায়িত হৃৎপিণ্ডের ধুকপুকানি ক্রমাগত বাড়তে আসছে। হামজা ওকে ছেড়ে উঠে বসে পড়ল। জাইফা সেভাবে স্তব্ধ হয়ে শুয়ে আছে। কিঞ্চিত বসে থেকে দুম করে আবারও শুয়ে পড়ল। এবার আর জাইফাকে জড়িয়ে ধরল না, বলল, এত অবাকর কি আছে? আমরা হাজব্যান্ড ওয়াইফ, এগুলো নর্মাল। ওর কথার ঘোর কাটতেই জাইফা কটমট চোখে তাকিয়ে বলল, আপনি তো আমাকে ম্যারেজ করতে রাজি ছিলেন না। আপনি আমাকে বলেছিলেন আমি ব্যাড গার্ল, আমাকে ম্যারেজ করবেন না, তাহলে কেন করলেন? হামজা ওর দিকে তাকিয়ে হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, আবেগে না করে দিয়ে শান্তি পাচ্ছিলাম না। বিয়ে একদিন একদিন করতেই হতো, ভাবলাম তোমাকেই করি। কেন? আমি তো ব্যাড গার্ল, তাহলে কেন বিয়ে করলেন? কখন বললাম তুমি ব্যাড গার্ল? ওই যে অসভ্যতামি, ওটার মানে ব্যাড গার্ল, আই নো দ্যাট। আচ্ছা, বাঙালি মেয়েরা নিশ্চয়ই গুড গার্ল, তাদের মধ্যে থেকে ম্যারেজ করতে পারতেন। হামজা ওর দিকে চেপে শুয়ে হেসে বলল, তুমি পারমিশন দিলে 3টা বিয়ে করতে পারি। জাইফা অবাক হয়ে পিটপিট করে তাকিয়ে বলল, আমি বললেই আরো 3 ম্যারেজ করবেন? 3 ম্যারেজ? এভাবে না বলে বাংলা বলা যায় না? হ্যাবিট হয়ে গেছে। বাংলাটা তোমার বাবা মনে হয় পুরোটা জানে না, তাই তোমাকে এমন বাজে বাংলা শিখিয়েছে। জাইফা শক্ত গলায় বলল, শাট আপ, একদম আমার পাপাকে নিয়ে ব্যাডস কমেন্ট করবেন না। ওকে, সব বাদ দাও, তোমার সম্পর্ক বলো। আমি তো আপনার ইউনিভার্সিটির এক্স স্টুডেন্ট। কেন জব করছো? নাকি সাইকোলজি নিয়ে? জাইফা মুখটা ছোট করে চোখ নামিয়ে নিয়ে বলল, আই ডোন্ট ডু এনিথিং। কোন ইচ্ছা আছে? কিছু করতে চাও? জাইফা চুপ হয়ে রইল। হামজা ওর মন পড়ে ফেলল, বলল, তুমি কিছু করো না, এটা নিয়ে এত লো ফিল করার কিছু নেই। তুমি চাইলে জব বা কিছু করতে পারো, না চাইলে করবে না। সবটা তোমার উপর ডিপেন্ড করবে। আমি তোমাকে হেল্প করব, আমি তোমাকে কিছুতেই বাধা দিব না। জাইফা কিছু বলতে যাবে তার আগে ধূপধাপ পায়ে হুটুপুটি করে কিয়ানা আর সিয়ামের কথার আওয়াজ ভেসে আসছে। তাদের রুমের দিকেই আসছে, সেটা স্পষ্ট। হামজা উঠে গেল বিছানা ছেড়ে। জাইফা উঠে বসলো। সিয়াম এসে হামজার কাঁধে ঝুলে বলল, ও ও মামুই, আমি কিয়ানা পাপ্পির আগে এসেছি। আমি ফার্স্ট না বলো? না মামাই, আমি ফার্স্ট, বলো। জাইফা তাকিয়ে রইল হামজা কি উত্তর দেয় সেটা জানার জন্য। তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে তাদের মধ্যে কাউকে প্রথম বললেই কেঁদে দিবে। হামজা বলল, আমি ফার্স্ট, কেননা আমি সবার আগে থেকে রুমে ছিলাম। কিয়ানা আর সিয়াম ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল, আর জাইফা ফিক করে হেসে দিল। কিয়ানা মুখ ফুলিয়ে বলল, তুমি খুব খারাপ মামাই, যাও আড়ি 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 বলে মুখ ভেঙচি কেটে চলে গেল। নরওয়ের অসলো থেকে ট্রমসো সিটিতে ফ্লাইটে করে এসেছে। ট্রমসো বিমানবন্দরটি দ্বীপের পশ্চিম দিকে অবস্থিত। প্রেস্টভ্যানেট হ্রদ দ্বীপের মাঝখানে অবস্থিত এবং হ্রদ এবং চারপাশের এলাকা এখন একটি প্রকৃতি সংরক্ষণ এলাকা। ইউনিভার্সিটি অফ ট্রমসো, ট্রমসো পুলিশ স্টেশন, ট্রমসো ফায়ার স্টেশন, উত্তর নরওয়ের ইউনিভার্সিটি হাসপাতাল এবং ট্রমসো মিউজিয়াম সবই দ্বীপের পূর্ব অংশে অবস্থিত। ট্রমসো শহরের কেন্দ্রে উত্তর নরওয়েতে সবচেয়ে বেশি সংখ্যক পুরনো কাঠের ঘর রয়েছে, যা 1789 সালের সবচেয়ে পুরনো বাড়ি। শহরটি তার অঞ্চলের জন্য একটি সাংস্কৃতিক কেন্দ্র। গ্রীষ্মকালে বেশ কয়েকটি উৎসব অনুষ্ঠিত হয়। কম্প্যাক্ট সিটি সেন্টারে
ট্রনহাইম শহরের উত্তরে ঐতিহাসিক কাঠের ঘরগুলির সবচেয়ে বেশি ঘনত্ব রয়েছে এবং তারা আধুনিক স্থাপত্যের সাথে সহ অবস্থান করে। 1789 থেকে 1904 সালের মধ্যে বাড়িগুলির তারিখ যখন নরওয়ের অন্যান্য শহরের মতো শহরের কেন্দ্রে কাঠের ঘর তৈরি করা নিষিদ্ধ ছিল। ট্রোমসোর প্রাচীনতম বাড়িটি হল স্ক্যানস্যান। 1789 সালে 13 শতকের একটি টাফ প্রাচীরের অবশিষ্টাংশের উপর নির্মিত। তেমনই এক কাঠ দ্বারা নির্মিত হোটেলে উঠে ওরা যেটা দেখল কখনোই মনে হবে না সেটা কাঠ দ্বারা নির্মিত, এতটাই সুনিপুণভাবে বানিয়েছে। সেটার পিছনের অংশের পাশ ঘেঁষে জলরিত, তার উপরে কয়েকটা বোট। অসলো সিটির চেয়ে ট্রমসো সিটিতে শীতের প্রকোপ বেশি। ডিসেম্বরের সন্ধ্যা নেমেছে, অথচ মনে হচ্ছে গভীর রাত। ধীরে ধীরে তুষার বর্ষণে অরোরার দেখা মিলছে। জাইফা ফ্রেশ হয়ে রুমের ছোট তাই গ্লাস খুলে দিয়েছে। ঠান্ডা লাগলেও ওভাবে দাঁড়িয়ে থাকতে ওর বেশ ভালো লাগছে। জুলাইয়ের মধ্যরাতের সূর্যের মধ্যে ট্রমসো। 26 নভেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত মেরু রাতে সূর্য দিগন্তের নিচে থাকে, তবে পাহাড়ের কারণে 21 নভেম্বর থেকে 21 জানুয়ারি পর্যন্ত সূর্য দেখা যায় না। সূর্যের প্রত্যাবর্তন উদযাপনের একটি উপলক্ষ। যাই হোক, গোধূলির কারণে শীতের মাঝামাঝি সময়ে ও কয়েক ঘন্টার জন্য কিছু দিনের আলো থাকে, প্রায়ই নীলাভ আলো থাকে। রাত দ্রুত ছোট হয়। 21 ফেব্রুয়ারির মধ্যে সূর্য সকাল 7:45 থেকে বিকাল 4:10 পর্যন্ত দিগন্তের উপরে থাকে এবং 1 এপ্রিলের মধ্যে সকাল 5:50 থেকে সন্ধ্যা 7:50 পর্যন্ত দিবালোক সংরক্ষণের সময় দিগন্তরের উপরে থাকে। যদি আমরা জ্যোতির্বিজ্ঞানের গোধূলিকে রাত্রি 9 হিসাবে অন্তর্ভুক্ত করি, তবে ট্রমসোর শীতকালীন অয়ান্তে মাত্র 14 ঘন্টা রাত থাকে। তুষার আচ্ছাদন এবং সূর্যলোকের সংমিশ্রণ। প্রায়শই ফেব্রুয়ারির শেষের দিক থেকে নিম্নভূমিতে তুষার গলে না যাওয়া পর্যন্ত, সাধারণত এপ্রিলের শেষের দিকে তীব্র আলোর উপস্থিতি তৈরি করে এবং স্কিইং করার সময় সানগ্লাস অপরিহার্য। শীতকালে এই ভিন্ন ভিন্ন আলোর অবস্থার কারণে নরওয়েজিয়ানরা প্রায়শই এটিকে দুটি ঋতুতে বিভক্ত করে: মার্কেটিট পোলার রাত এবং সেন্ট উইন্টার শীতের শেষের দিকে। উত্তর নরওয়ে অরোরার জোনে অবস্থিত হওয়ায় ট্রোমসো থেকে অরোরা বোরিয়ালিস উত্তর আলো পর্যবেক্ষণ করা সম্ভব। গ্রীষ্মকালে সবসময় হালকা থাকায় এপ্রিলের শেষ থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত কোনো অরোরা দেখা যায় না। উপরন্তু উপকূলীয় অবস্থানের কারণে ট্রমসো প্রায়ই মেঘলা অবস্থার সাপেক্ষে থাকে, যা অরোরাকে দেখতে বাধা দেয়, এমনকি তারা উপস্থিত থাকলেও। জাইফার এমন প্রকৃতি বিলাস, তুষার বিলাসে ভাটা পড়ল কাঁধে উত্তপ্ত ভারী নিঃশ্বাসে। অস্বস্তিতে গাঢ় হয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল, দৃষ্টি সামনের দিকে অনড় অবস্থায়। টি শার্ট ফেদ করে হস্ত চলল কোটি দেশে। জাইফা মুচড়ে উঠে অস্পষ্ট স্বরে বলল, সরুন। হামজা ছাড়ল, ওর কাঁধে থুতনি রেখে বলল, হানিমুনে সরুন ছাড়ুন না বলে কাছে আসুন, ধরুনও তো বলতে পারো। জাইফা উত্তর দিল না, শক্ত হয়ে রইল। চোখে ইতিমধ্যে পানি টলমল করছে। হামজা বলল, সেদিন রাতে তো খুব রোমান্টিক মোডে ছিলে। জাইফা আতকে উঠে বলল, হোয়াট? মানে কি করেছি, টেল মি। হামজা ওর দিকে তাকিয়ে বলল, কাঁদছো কেন? আমার স্পর্শ তোমার খারাপ লাগছে? জাইফা ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রেগে বলল, আপনি আমার কোশ্চেনের অ্যান্সার দেন না কেন? হ্যাঁ, সব সময় এড়িয়ে যান কেন? এত ছোট্ট ম্যাটারে রিয়েক্ট করার কি আছে? জাইফা ফোঁস করতে করতে বলল, ম্যাটারটা যেমনই হোক, আপনি সব সময় স্মার্টলি কথা ঘুরিয়ে নেন। সকালে কোয়েশ্চেন করলাম ম্যারেজ কেন করলেন, কথা ঘুরিয়ে নিলেন। এখন একটা কোয়েশ্চেন করলাম, উত্তর না দিয়ে নিজে কোয়েশ্চেন করছেন, আবার রাগ লাগে। ইউ থিঙ্ক আই এম সো স্টুপিড? হ্যাঁ, ইটস মেক মি ফিল ব্যাড। হামজার ওর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে টিস্যু এগিয়ে দিল। জাইফার ঠান্ডায় কান্না করায় নাক আর গালের দুপাশে লাল হয়ে গেছে। ওর থেকে টিস্যুটা এক প্রকার কেড়ে নিল। হামজা বলল, রাগ কমেছে? এখন বেটার ফিল করছো? জাইফা উত্তর না দিয়ে শুয়ে পড়ল। হামজা খাবার অর্ডার দিয়ে ওর পাশে শুয়ে বলল, আমি কারো রাগ ভাঙাতে পারি না, অত সাথে সাথেও করতে পারি না, তাই রাগ করে বসে থাকলে তোমারই লস। জাইফা বিপরীতে মুখ করে শুয়ে আছে। ওর কথা শুনে বলল,
মানুষ তার ফেভারিট পার্সনের রাগ ভাঙায়। আমি তো আপনার ফেভারিট কেউ নই যে রাগ ভাঙাবেন। হামজা ওর দিকে চেপে গিয়ে বলল, তুমি এত শক্ত শক্ত কথা বলতে পারো, আগে তো জানতাম না। অথচ আমি জানতাম তুমি অবুঝ বাচ্চা। এখন তো দেখি তুমি আমার বাচ্চার মা হওয়ার মতো বুঝতার। গ্রেট গ্রেট। জাইফার আগে গজগজ করতে করতে উঠে বসে হামজার দিকে বালিশ ছুঁড়ে মেরে বলল, ডিসকাস্টিং ব্যাড বয়। হামজা হো হো করে হেসে উঠে বলল, ইউর ব্যাড বয় ডার্লিং। জাইফার আগে মাথার চুল টেনে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। হামজার হাসির ঢেউ বাড়ল। অ্যাসাইলামে মানসিক ভারসাম্যহীন এক বাচ্চার হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে হানিয়া। মাথার অনেকখানি কেটে গিয়েছে। বাসায় আসতেই মায়ের এমন অবস্থা দেখে কিয়ানার সেই যে কান্না শুরু হলো, থামার কোনো ঠিক ঠিকানা নেই। হানিয়া হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, কিয়ানা, তুমি রুম থেকে বের হয়ে কান্না করো, আমার মাথা ব্যথা করছে। কিয়ানা গেল না। নিঃশব্দে কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলল। হানিয়া মিনিট পাঁচেক চুপ থেকে ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারল না। উঠে বসল। কাঁদছো কেন তুমি? আমি মরে গেছি? হানিয়া ওর কোলে মাথা রেখে চোখ বুঝে রইল। সে জানে তার বোকা মেয়ে কতটা ভালোবাসে তাকে। মা অসুস্থ থাকলে তাকে শাসন করে সুস্থ না হওয়া পর্যন্ত তার শান্তি নেই। কে বলেছে সে অনাথ? তার বাবা মা রূপী, কিয়ানা, কায়ান আছে। হানিয়া ঘণ্টাক্ষণিক ঘুমালো। ঘুম ভাঙতেই তার একান্ত পুরুষকে গম্ভীর হয়ে বসে থাকতে দেখে বলল, কি মশার দেখি মুড খারাপ। তোমাকে এসব পাগল ছাগলদের ডাক্তারি করতে হবে না। এতই যখন কিছু করার ইচ্ছা থাকে তাহলে আমার বিজনেসে যুক্ত হও। হানিয়া কয়েকবার পলক ঝাপটে বলল, আচ্ছা। সিজাত জানে এই আচ্ছা সিরিয়াস আচ্ছা নয়। তার কথা কানে নেয় না তার শখের নারী, বড্ড অবাধ্য। হামজারা পৌঁছেছে? বিয়েটা দেওয়া কি ঠিক হলো? ওরা কি মানিয়ে দিতে পারবে দুজন দুজনকে? সময় দাও, সময় কথা বলবে। আমার টেনশন হয়। সারাটা জীবনই তো টেনশন করে গেলে, কখনো কি টেনশনবিহীন থেকেছ? আমার মশাই আমার পাশে থাকলে আমি টেনশন ফ্রি থাকি। সেজা তার চোখে তাকালো। হানিয়া মিটমিট করে হাসছে। রাত যত গভীর হচ্ছে ট্রমসো সিটিতে শীতের প্রকোপ বেড়েই চলেছে। তুষার বর্ষণে সাদা আস্তরণ পড়ে আছে। রুমে হিটার চলছে। নবদম্পতি এক ব্ল্যাঙ্কেটের নিচে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। ডাবের মতো শক্ত খোলস দেখানো রমণীর মন শ্বাসের মতো নরম। একটু আঘাতে আঁচড় কেটে যায়। হামজা তার রাগ ভাঙাতে জোর করে জড়িয়ে ধরে। তবুও তার রাগ কমেছে কিনা হামজার জানা নেই। মেয়েদের মন বুঝতে সে আনাড়ি। দুই বোনকে ছোট থেকে দেখে এসেছে তাদেরকে কন্ট্রোল করতে পারে, কিন্তু বউ নামক মানুষকে সে কন্ট্রোল করতে পারছে না। উল্টো বউ তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। রাত তখন ৩টা। এমন সময় বাংলাদেশ নম্বর থেকে অনবরত ফোন কল আসছে। হামজার সাথে জাইফারও ঘুম ভেঙে গেল। ও ফোন হাতে নিয়ে ওর অ্যাসিস্ট্যান্ট ইমরানের ফোন দেখে কপালে ভাঁজ পড়ল। ও পাশ থেকে কিছু বলতেই ঘুম উড়ে গেল। রাগে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়ে বলল, তুমি আমাকে আগে কেন জানাওনি? সারা রাতও জেলে ছিলে। ওহ শিট। ওকে বের করার ব্যবস্থা করো। কিভাবে কি করবে আমি কিভাবে জানবো? বাসায় এখন এই খবর কেউ জানে না। উইল জানানোর দরকার নেই। ওকে বের করার ব্যবস্থা করো, তাড়াতাড়ি করো। হামজার রাগান্বিত গম্ভীর চিহ্নিত মুখশ্রী জাইফা প্রথম দেখল। লোকটা সবসময় হাসি খুশি ফানি মুডে দেখেছে। তার এমন রূপের সাথে পরিচয় হয়ে ভীত হয়ে গেল। বলল, এনি প্রবলেম? হামজার হুঁশ ফিরল। ওর দিকে তাকিয়ে অনুশোচনা হয়ে বলল, সরি, আমার জন্য তোমার ঘুম ভেঙে গেল। তুমি ঘুমাও। জাইফা কটমট করে তাকিয়ে রইল। লোকটা আবারও তার প্রশ্ন এড়িয়ে গেল। এমন কেন সে? বলল, আপনি কি অ্যান্সারলেস? হামজা ওর দিকে তাকিয়ে উঠে গেল। বেড থেকে লেদারের জ্যাকেট নিয়ে প্রস্থান করতে করতে বলল, ঘুমাও, আমি বাইরে থেকে ঘুরে আছি। জাইফা হতভম্ব হয়ে তাকিয়ে রইল হামজার যাওয়ার পানে। এমন অদ্ভুত টাইপ আচরণ করছে কেন? সে কি পাগল? রাগ দেখাচ্ছে না, অথচ সে রাগ কন্ট্রোল করতে না পেরে হামজার উপরে রাগ ঝেড়েছে। সেটা সে হেসে উড়িয়ে দিয়েছে। এমন কেন সে? ঘন্টা পেরিয়ে গেলেও হামজা ফিরল না। জাইফার চিন্তায় ঘুম হলো না। হামজাকে কে ফোন করেছিল, যার জন্য এত উতলা হয়ে উঠেছিল? কে সে? জাইফা ক্লান্তিতে নিজের অজান্তেই ঘুমিয়ে পড়ল। যখন চোখ খুলল বেলা হয়ে গেছে।
কিন্তু ট্রমসো আধারে ঢাকা। হামজা ওর পাশেই ঘুমিয়ে আছে। সে কখন এসেছে? জাইফা উঠে ফ্রেশ হয়ে নিল। ক্ষুধা অনুভব হতেই খাবার অর্ডার করলো। ভেবেছিল সকালের ব্রেকফাস্ট দুজনে মিলে বাইরে করবে, কিন্তু সে তো ঘুম, তাকে আবার ঘুমের মধ্যে ডিস্টার্ব করা যাবে না। হ্যাঁ, কিসব নিয়ম। খাওয়া দাওয়া শেষ করে বেডের পাশে থাই গ্লাস দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। মাকে মিস করছে, কিন্তু কেন? সে তো মাকে ভালোবাসে না। মা ফোন দিয়েছিল, সে কি একবার ফোন ব্যাক করবে? করা উচিত কি? সে তো পাগল। বিয়ে দিতে পেরেছে, এটাই তার শান্তি। এখন মিস করছে কেন? মিস করে কি লাভ? থাকুক ওভাবে। তবে ও যে নরক থেকে বের হতে পেরেছে তে শান্তি লাগে। ওর ভাবনার মাঝে ব্যাঘাত ঘটিয়ে হ্যাচকা টানে ওকে তাকে শুয়ে দিল। জাইফার রাগ বাড়ালো, নিজেকে ছাড়ানোর চেষ্টায় ছটফটিয়ে উঠে বলল, হোয়াটস ইউর প্রবলেম? হামজা ঘুমো কণ্ঠে বলল। তুমি? জাইফা ছটফটানি থামিয়ে ওর দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, আমি? বাট হোয়াট ডিড আই ডু? আমাকে চালাচ্ছ? নো নো, ইটস ফলস। আমি আপনাকে মোটেও ডিস্টার্ব করিনি। তুমি তো ইনোসেন্ট কেন? জাইফা সরে গিয়ে শক্ত কণ্ঠে বলল, নো, আই এম ব্যাড গার্ল। হামজা মাথার নিচে দুহাত ভাঁজ করে বলল, আই নো। না হলে আমার মতো হ্যান্ডসাম ছেলেকে পাত্তা না দিয়ে থাকো। আপনি হ্যান্ডসাম? কোন দিক থেকে? হামজা ওর কথা শুনে আচমকা মুখ গম্ভীর হয়ে গেল। জাইফা ভরকে গেল, আমতা আমতা করে বলল, আপনার প্রবলেম সলভ হয়েছে? হামজা উত্তর দিল না। জাইফা আবার বলল, আপনি কি আমার কথায় মাইন্ড করেছেন? হামজা প্রতিক্রিয়া জানালো না। উঠে ফ্রেশ হয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, সারাদিন রুমে বসে থাকবে নাকি ঘুরতে বের হবে? জাইফা সামনাসামনি দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে থেকে বলল, আপনি আমার কথায় মাইন্ড করেছেন? আমি ফান করেছি, ডোন্ট বি সিরিয়াস প্লিজ। হামজা সে কথার প্রতি উত্তর করল না। বলল, ঘুরতে যেতে চাইলে 10 মিনিটের মধ্যে রেডি হও, আমি বাইরে ওয়েট করছি। হামজা, ব্রেকফাস্ট করবেন না? হামজা। হামজা শব্দ করে দরজা বন্ধ করে চলে গেল। ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। হামজার এমন ইগনোরেন্স ব্যবহার তাকে ভীষণ কষ্ট দিচ্ছে। কাঁদতে কাঁদতে রেডি হলো হামজার সাথে মিলিয়ে। কালো কার্ডিগান টুপি পরে রেডি হয়ে বাইরে এসে দেখল হামজা ওয়াটাইম পটে করে হট ব্ল্যাক কফি খাচ্ছে। কিছু খাবে? নিজে রাগ করে আবার নিজে কথা বলে আবার নিজেই কেয়ার করতেছে। আজব মানুষ তো। গম্ভীর কণ্ঠে বলল, নো। হামজা হাঁটতে লাগলো, সাথে জাইফাও পা মেলালো। সে বলল, মুখের এমন বেহাল তো সে কেন? কেউ মেরেছে নাকি? সাইলেন্ট থেকে কিছু না করেও হার্ট করা যায়। তোমার কথা মাঝে মাঝে সুইট লাগে। হ্যাঁ, আর টাইমগুলো ডিস্টার্ব লাগে, আই নো। তুমি একটু বেশি জানো দেখছি। ইন্টেলিজেন্ট গার্ল। মানে কি? ও যেটা বলল সেটা সত্যি? ওর কথা হামজার বিরক্ত লাগে। চোখ ছলছল করে উঠল। শয়তান লোক। হামজা ওর রুক্ষ হাতের মুঠোয় নরম গরম হাত আঙ্গুল গলিয়ে বন্দি করল। সকাল হলেও আলোর ছিটেফোঁটা নেই আকাশে। সবুজ গোলাপি রঙের অরোরার বিচরণ হচ্ছে। আশেপাশের বিভিন্ন কাপল গ্রুপ ফ্যামিলির দেখা যাচ্ছে। ওর হাত ধরতেই জাইফা ওর দিকে তাকালো। হামজা আর চোখে সেটা দেখে বলল, সামনে থেকে হাঁটো, কারোর সাথে ধাক্কা খেলে খবর আছে। হামজার ফোন বেজে উঠল। সে হাত ছাড়ল না। কফির পট জাইফার অপর হাতে ধরিয়ে দিয়ে রিসিভ করলো ফোন। বলল, বলো ইমরান, ভাবিকে বলো তো ছেলেকে অ্যাসালামে আর রিহাবে পাঠাতে। পাগল হয়ে গেছে। আর ওর রুমে লক করে রেখে চাবি নিয়ে চলে যাও। ভাবি কিছু বললে আমাকে বলতে বলবে। জাইফা স্ট্রেটা আনমনে এক সিপ দিয়ে থতমত খেয়ে দাঁত দিয়ে জিহবা কেটে চোরা চোখে হামজাকে দেখে দিল। না, সে ব্যস্ত। কাকে পাগলা করাতে পাঠাচ্ছে কে জানে। ওর কথা শেষ হতেই জাইফা কাচুমাচু হয়ে পটটা এগিয়ে দিল। হামজা সেটা নিয়ে নীরব থেকে বলল, অরেঞ্জ। কোন ব্র্যান্ডের লিপস্টিক ইউজ করো? জাইফা থমথমে মুখে চুপ করে রইল। মানুষ এতটা শয়তান কিভাবে হয়? এই মানুষটা লজ্জা, কষ্ট, হাসি, ইগনোর সবটা কিভাবে দেয়? বাজে লোক তাকে না খোঁচালে শান্তি পায় না যেন। জাইফা পুরোটা সময় আর একটাও কথা বলল না। একটু ঘোরাঘুরি করে রুমে এসে শাওয়ার নিয়ে লাঞ্চ বাইরে করলো। জাইফা কথা বলছে না। হামজা নিজেই দু একটা কথা বলল। জাইফা দুপুরে লাঞ্চ বাইরে থেকে করে এসে ঘুমিয়ে ওঠে। দেখলো হামজা শুয়ে শুয়ে ফোন টিপছে। ওর তো আগে এত ঘুম ছিল না। রাতেও ঠিক মতো ঘুম হতো না।
এই 3 দিনে যতটা ঘুমিয়েছে সেটাও 1 সপ্তাহেও ঘুমাতো না। এই ঘুমপ্রিয় লোকটার সাথে থেকে তারও ঘুম পায়। এখন কি এক জ্বালায় পড়ল। ঘুম থেকে উঠে এসব হাবিজাবি কথা বসে বসে ভাবছিল। হামজা বলল, এভাবে বসে আছো কেন? আর ঘুমের মধ্যে কি বলো ওগুলো? জাইফা যেন নতুন কথা শুনল, কৌতূহল নিয়ে বলল, হোয়াট ক্যান আই সে? অন্ধকার, ভূত, ভয় লাগছে, দূরে সরো, ডোন্ট টাচ মি। এসব বলি না, ইউ আর লোয়িং। মিথ্যে বলে লাভ কি? জাইফা চুপ করে রইল। ও জানে হামজা মিথ্যা বলছে না। এসবের জন্য মা তাকে সাইকিয়াট্রিস্টের কাছে কাউন্সিলে নিয়ে গিয়েছিল। হামজা ওর ঘুম থেকে উঠা ফোলা ফোলা চোখ মুখের দিকে তাকিয়ে বলল, দিন দিন সুন্দর হয়ে যাচ্ছ, কারণ কি? হামজার কথা শুনে থমথমে মুখে আচমকা উড়ে এসে লজ্জা ভর করল। ও লজ্জা গুটিয়ে গেলে সে মুহ আচ্ছন্ন হয়ে গেল, বলল, তুমি লজ্জাও পাও? লজ্জা পেলে আরো সুন্দর লাগে, সবসময় লজ্জা পাবে। ও ফ্যাল করে তাকিয়ে রইল। লোকটা পাগল হয়ে গেল নাকি? সব সময় একটা মানুষ লজ্জা পেয়ে থাকবে? আবার কি যেন ভেবে বলল, সুন্দর জিনিস সবসময় দেখলে ফিকে হয়ে যাবে, তাই আয়োজন করে লজ্জা পেও। তবে খবরদার, আমি ছাড়া অন্যের সামনে ভুলে লজ্জা পাবে না। জাইফা বোকা মেয়ে হামজার কথা বুঝল না। বোকার ন্যায় তাকিয়ে রইল, বলল, আপনার কথা বুঝি না। হামজা হতাশ হয়ে বলল, মেয়েরা ক বললে কলকাতা বুঝে, তুমি তো দেখি লবডঙ্কা। সারা জীবন তোমাকে বোঝাতে বোঝাতে জীবন পার হয়ে যাবে। জানো, বাংলাদেশ ক্লাস 7-এর বাচ্চারা কিছু বলার আগে বলছে যায়, তুমি ওদের হাতে পড়লে একদিনে সব বুঝে যাবে। জাইফা মুখ বেজার করে বলল, তাহলে ওদের মধ্যে থেকে কিউট গার্ল ম্যারেজ করতেন, আমাকে আপনি লাইক করেন না? রাইট। ফার্স্ট অফ অল, তোমার এই অদ্ভুত টাইপের কথা বলা। সেকেন্ড, কিছু বুঝতে পারো না। থার্ড, শুধু কাঁদতে জানো। ফোর্থ। জাইফার রাগ হলো। ওকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, টপ শুনতে চাই না। আমি ট্রাই করি, বাট আই ক্যান্ট নট আন্ডারস্ট্যান্ড ইউ। হামজা উঠে বসে বলল, হয়েছে, মন খারাপ করতে হবে না, আস্তে আস্তে বুঝতে পারবে। বুঝতে পারার জন্য সারা জীবন পড়ে আছে। আপনি আমার সাথে হোল লাইফ স্পেন্ড করবেন? হামজা ওর কথাই রেগে গেল, বলল, মানুষ বিয়ে করে কেন? সারা জীবন কাটানোর জন্য, একা জীবনের সুখ দুঃখের সঙ্গীর জন্য, ছেড়ে যাবার জন্য নয়। জাইফা চোখ নামিয়ে নিল, আমতা আমতা করে বলল, ইয়ে মানে? হামজার রাগ তরতরিয়ে বেড়ে গেল, ধমকে বলল, কি ভেবেছিলে? অন্য ছেলেদের মতো লিভ দ্য ফক, এটাই ভেবেছিলে? জাইফা লজ্জায় মাথা নিচু করে ফেলল। হামজা ওর বাহু চেপে টেনে ধরে নিজের কাছে আনলো। জাইফা ওর রক্তিম চোখের দিকে তাকিয়ে থাকতে পারল না, আর না নিজেকে ছাড়ালো। হামজা বলল, মেয়েরা আমার পেছনে পড়ে থাকে, সেখানে রাত কাটানোর জন্য বিয়ে করার প্রয়োজন পড়বে না। বিয়ে করেছে ছাড়ার জন্য না, মাইন্ডেড। এই 3 দিন আমার সাথে জুড়ে গেছো, তোমাকে না জানালে আমার ভালো লাগে না। জাইফা থমথমে মুখে বলল, ইউ মিস আন্ডারস্ট্যান্ড মি। আই টোল ম্যাম আপনাকে ম্যারেজের জন্য ফোর্স করেছে, তাই। হামজা ওর বাহু ছেড়ে দিয়ে রাগ কন্ট্রোল করতে জোরে জোরে শ্বাস ছাড়ল। জাইফা কাচুমাচু মুখ করে বলল, সরি, আমি যতই আপনাকে বুঝতে ট্রাই করছি ততই সব এলোমেলো হয়ে যাচ্ছে। হামজা ওর দিকে তাকিয়ে জ্যাকেট কাঁধে ঝুলিয়ে নিয়ে বাইরে যেতে যেতে বলল, তোমাকে দেখলে রাগ লাগছে, আই ক্যান নট কন্ট্রোল ইউ। জাইফা মন খারাপ করে মিনিট খানিক বসে থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেল। মনে মনে এত এত কথা ভাবছে। সারা জীবন এই লোকটার সাথে কাটাবে কেমন সে? কিভাবে চলবে তাদের সংসার? এমন হাজারো প্রশ্ন কিলবিল করছে। রিসর্ট থেকে বের হয়ে দেখলো হামজা কিছু দূরে বেঞ্চে বসে আছে। ও গিয়ে ওর পাশে বসলেও তার প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না। জাইফা মিনমিন করে বলল, এত রাগ করছেন কেন? আই এম সরি। আমি রাগ করলে তোমার কে? জাইফা অসহায়ের মতো তাকিয়ে রইল, বলতে পারল না। আপনার রাগ, ইগনোর, সবটা তাকে কষ্ট দেয়, ভীষণ কষ্ট দেয়। এই কদিনেও কি মনের কাছাকাছি আসা যায় যতটা আপনি এসেছেন? কিন্তু কিছু বলতে পারল না, চুপ করে বসে রইল। জাইফা, আমরা পরশু ফিরছি। এখান থেকে চলছে এয়ারপোর্টে। আপি ভাইয়া আমাদের এখানে পাঠিয়েছে। কেন জানো? আমরা যেন দুজন দুজনকে বোঝার চেষ্টা করি। এটা সম্পর্কে বুঝতে পারা, বিশ্বাস, যত্নশীল হওয়াটা জরুরি। একটা বছর আমার সাথে থাকো। তোমার যদি মনে হয় আমি খারাপ, তোমাকে ভালো রাখতে পারছি না, আমি তোমাকে আটকাবো না।
তখনকার কথার জন্য সরি। আমি নিজের দিক থেকে বলেছিলাম, তোমার দিকটাও আমার ভাবা উচিত ছিল। জাইফার বুকটা ধক করে উঠল। হামজার তখনকার অধিকার নিয়ে বলা কথাগুলো ভালো লেগেছিল, এখন এই কথাগুলো বলাই মনটা খারাপ হয়ে গেল। ও ছেড়ে দিতে বললেই ছেড়ে দিবে? এমন কেন লোকটা? একটুও তাকে বুঝে না। হামজা ওর দিকে তাকিয়ে ওর মন পড়ার চেষ্টা করলো, বলল, 365 দিনের মধ্যে আমাদের সম্পর্কে নিয়ে ভাবার জন্য হাতে আর 362 দিন আছে। তবে ওয়ান কন্ডিশন, কোনোদিন তুমি যদি ভুলেও বলে ফেলো আমাকে ছাড়া বাঁচবে না, তবে তুমি ডিভোর্স পাবে না। জাইফার রাগে মাথা দপদপ করে উঠল। এই লোকটা কিসব বলছে? একবার বলছে ছেড়ে দিবে, আবার বলছে ছাড়বে না। ও কিরমির করে বলল, সেটা প্লিজ ডোন্ট টক টু মি। আমি বলেছি ডিভোর্স দেব। আমি জাস্ট আস্ক করেছি আপনি আমার সাথে হোল লাইফ স্পেন্ড করবেন কি না। আপনি আমাকে টলারেট করতে পারেন না, সেখানে হোল লাইফ স্পেন্ড করা আপনার জন্য হার্ড। হামজা এবার আরাম করে বসলো, বলল, তাহলে ডিভোর্স দেবে না বলছো? সেটা কখন বললাম? হামজা ওর কথায় মজা পেল, হাই তুলে বলল, আমি ভেবেছিলাম তুমি ইনোসেন্ট, বোকা টাইপ। এখন দেখি তোর মধ্যে বহুত প্যাচ আছে। ছাড়তেও চাইছো না, ধরতেও চাইছো না, ব্যাপার কি? তুমি নিজেও জানো না তুমি কি চাও। জাইফা সে কথার উত্তর দিল না, বলল, আম হাংরি। ক্ষুধা পেলে মাথা কাজ করে না। কিছুতে খেতে দেখি না, তোমার থেকে আমার ছোট মেয়ে বেশি খায়। জাইফা আশ্চর্যজনক কথা শুনে সন্দিহান চোখে তাকিয়ে বলল, আপনার ইয়াঙ্গার ডটার? হামজা ওর প্রশ্নের মানে বুঝতে পেরে শব্দ করে হেসে ফেলল। উঠে তার হাত ধরে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, তুই জানো আমার যমজ বোন আছে? জাইফা অবাক হয়ে বলল, আপনার টুইন সিস্টার? সে বাংলাদেশে থাকে। আর একটা মেয়ে আছে, নাম রিয়ানা, সে আমার ছোট মেয়ে। আর মেজো মেয়ে কিয়ানা। আর বড় ভাইয়ের মেয়ে, সে বড় মেয়ে দানিয়া। তোমার সাথে কথা বলতে রিয়ানা ভীষণ এক্সাইটেড। ওয়াও, কল হার, আই টক টু। ওখানে গিয়ে বলো। আপনার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা বাদে সবাই আছে। এভাবে বলে বুঝবে না, সামনাসামনি পরিচয় করিয়ে দেব। ওকে। দুবাইয়ের ফ্লাইটে উঠেছে, কয়েক ঘন্টা হলো। আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশে পৌঁছে যাবে। নরওয়ে থেকে ফ্লাইটে ওঠার সময় জাইফার মা এসেছিল তার সাথে দেখা করতে। আবার কবে না কবে দেখা হবে, কিন্তু মায়ের সাথে ভালো করে কথা বলেনি। উল্টো রাগ দেখিয়ে এখনো নিজের কষ্ট পাচ্ছে। ভীষণ মিস করছে মাকে। তার মন খারাপের পাল্লা ভারী করে দিতে হামজা বলেছিল, সরি টু সে, তোমার আর তোমার মায়ের কনভারসেশন একটু শুনেছে। আন্টির সাথে এমন মিসবিহেভ করা তোমার মোটেও ঠিক হয়নি, তিনি কষ্ট পেয়েছেন। জাইফা কিছু বলেনি, মন খারাপ করে আছে। হামজা নিশ্চয়ই তাকে খারাপ মেয়ে ভাবছে। ভাবুক, ওর কিছু যায় আসে না। হামজার সাথেও আর কোনো রকমের কথা বলেনি। কালকে সারাদিন ওরা ট্রমসো সিটির অলিগলি ঘুরে ফিরে বেরিয়েছে, এনজয় করেছে। ওর মনেই হয়নি হামজা ওর অচেনা। শুধু মন বলেছে সে কাছের মানুষ, আপনজন, বন্ধুর মতো তাকে ট্রিট করেছে। কিছু নতুন ফুড টেস্ট করেছে। এর মধ্যে তাকে জ্বালিয়েছে, রাগিয়েছে, হাসিয়েছে। লোকটা খারাপ আবার ভালো। বাংলাদেশের এয়ারপোর্টের বাইরে এসে দাঁড়াতেই নতুন পরিবেশের সাক্ষাৎ ঘটল। নতুন নতুন সব মানুষজন। জাইফার আচমকা ভয় হতে লাগলো। ইহসান পরিবারের সদস্যগণ যে যার মতো এগিয়ে যাচ্ছে। জাইফা হামজার বাহু খামচে ধরে বলল, আম ফিলিং স্কেয়ার্ড, আম নার্ভাস। মমের কাছে যাব। হামজা হতভম্ব হয়ে গেল। ওকে সান্ত্বনা দিয়ে বলল, রিল্যাক্স, আমি আছি তো। আমি আছি তো কথায়ও ভরসা পেল। আশ্বস্ত হলো। কায়ান এয়ারপোর্টের বাইরে চলে গেছিল। ব্যাক করে ওদের কাছে এসে বলল, মামাই এয়ারপোর্টের বাইরে প্রেস ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। ইমরান বডিগার্ড এখনো আসেনি? এসেছে, বাট ওরা মনে হয় না বেশিক্ষণ এদের আটকে রাখতে পারবে। জাইফা বাহার্ত কণ্ঠে মিনমিন করে বলল, বাসায় যাব। রিল্যাক্স সাইফা, ভয় পাচ্ছ কেন তুমি? আমরা সবাই আছি। কায়ান চকলেট বের করে জাইফাকে দিয়ে বলল, ডোন্ট প্যানিক মিমি, মামাই আছে, আমরা সবাই আছি। চকলেট দেখে জাইফা হেসে ফেলল। ওর হাসি দেখে হামজা কায়ানও হাসল। ফ্লাইট থেকে নামার সাথে সাথে ওরা সবাই মাস্ক পরে নিয়েছিল। এখন সানগ্লাসও পরে নিল। হামজা জাইফাকে জিজ্ঞাসা করেছিল সে ক্যামেরার সামনে কমফর্ট ফিল করবে কিনা।
পাবলিকলি আসতে চায় কিনা। জাইফা না করে দেয়, তার এইসব ফেস করার অভিজ্ঞতা নেই। হানিয়া আগে মিডিয়াতে কাজ করলেও এখন সেটা থেকে সরে এসেছে, কিন্তু জনপ্রিয়তা কমেনি। তার লাইফস্টাইল, ফ্যামিলি নিয়ে আম জনতার কৌতূহলে শেষ নেই। হামজা এখনও মিডিয়াতে কাজ করে, মূলত তার স্টুডিওটার হাল সেই ধরেছে। মুভি, থিয়েটার, নিজেও অ্যাক্ট্রেস। হামজা বাইরে আসতেই প্রেস মিডিয়ার লোকজন, ক্যামেরার ফ্ল্যাশ, মাইক। জাইফা হামজার সাথে মিশে গেল, ওর বুকে মুখ লুকালো। ও আগলে নিল 2 হাতে, বিড়বিড় করে বলল, সাফেকশন হচ্ছে, নার্ভাস লাগছে, আমাকে এসব থেকে বের করুন। হামজা জাইফাকে গাড়িতে তুলে নিজেও উঠে বসলো। কায়ান ড্রাইভারের পাশে বসলো। তারপর ঝড়ের গতিতে গাড়ি চলতে শুরু করলো। হামজা জাইফাকে পানি দিল। জাইফা হুট করে রাগ লাগলো, রাগটা ঝেড়েও ফেলল। আই ক্যান্ট নট টেক দিস, আপনাকে বলেছিলাম। পরিস্থিতি সবসময় হাতের মুঠোয় থাকে না। আমি যতটুকু পেরেছি কভার করেছি। আর তোমার এই কান্নার স্বভাবটা স্টপ করো। খারাপ লোক। সকলে আজ বনি আহমেদ বাড়িতে এসেছে। ওদেরকে এয়ারপোর্টে আনতে গেলেও প্রেসের এত ভিড় যে ওরা গাড়িতে বসেছিল। ভিড়ে হামজা আর তার বউয়ের দেখা মেলেনি। ওরা বাসে পৌঁছাতেই সকলে ওদের উপরে হামলে পড়ল। কয়েকজন আত্মীয় স্বজনরা এসেছে, বউ দেখছে, এটা সেটা প্রশ্নের উত্তর দিতে পারছে না। বারবার ওকে পা থেকে মাথা অব্দি স্ক্যান করছে। জাইফা অস্বস্তিতে কাঁদো কাঁদো হয়ে গেল। এরা কেন করছে? হানিয়া, হায়াত তাদের একমাত্র ভাইয়ের বউর অবস্থা বুঝে উদ্ধার করলো। হায়াত ওকে রুমে নিয়ে গেল। হামজা ততক্ষণে ফ্রেশ হয়ে গেছে। হায়াত টিটকিরি মেরে বলল, কি রে, বউ পেয়ে দিন দুনিয়া ভুলে গেছিস নাকি? ফালতু কথা বলিস না। এসব লোকজনের বাসায় কেন? সুপারস্টার হামজা আহমেদের বউ দেখতে এসেছে, নিজেরাই এসেছে, এদেরকে কিছু বলা লাগে নাকি? ওদের বাসা থেকে বের করো। ভাবি কোথায় দেখলাম না? ফোন এসেছিল স্টুডিও থেকে। আর আত্মীয় স্বজনদের কি বের করে দেওয়া যায়? জাইফা, তুমি ফ্রেশ হয়ে নাও তো। তুমি শাড়ি পরবে নাকি সালোয়ার কামিজ পরবে? কোনটাতে কমফোর্টেবল ফিল করবে? আসলে আত্মীয়রা আছে, এখন ওয়েস্টার্ন পরলে খারাপ দেখায়। জাইফা দ্বিধায় পড়ে গেল, কি পরবে? মায়ের কাছ থেকে শুনে নেওয়া উচিত ছিল। হামজা ওর মনের অবস্থা বুঝতে পেরে বলল, সালোয়ার কামিজ, ওর শাড়ি পর অভ্যাস নেই। হায়াত ভাইয়ের দিকে চোখ ছোট ছোট করে তাকালো। জাইফাকে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে হায়াত ভ্রু নাচিয়ে বলল, কিরে, বউয়ের আদর্শ বর হয়ে গেছিস? হামজা হেসে বলল, একটা মাত্র বউ, আদর্শ বর্ণা হলে চলে? 9 বছরের হুষ্টপুষ্ট বাচ্চা রিয়ানা। তার ছোট চুলগুলো দুপাশে ছুটি করে বাঁধা, হাত ভর্তি কাদা, কিছুটা মুখেও লেগে গেছে। সে নানু বাড়ি এসে বাড়ির পিছনে বাগানে একটা গাছ লাগিয়েছে। সেটা লাগাতে গিয়ে কাদা মাটি মেখে ফেলেছে। এদিকে যে তার মামা আর নতুন মামি এসেছে সে জানেই না। গাছ লাগিয়ে সে বিশ্বজয়ের তৃপ্তির হাসি দিল। বাড়ির ভেতরে যাবার উদ্দেশ্যে পা বাড়াতেই কাদায় পা পিছলে আছাড় খেয়ে পড়ে গিয়ে উঠে দেখল জামা নষ্ট হয়ে গেছে। ভয়ে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। মা তাকে মারবে। দোতলার বারান্দা থেকে এক তরুণ হো হো করে হেসে উঠে তার ভয় বাড়িয়ে দিতে বলল, আজকে তোর মায়ের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না রিনা খান। রিয়ানা মুঠো ভর্তি কাদা নিয়ে তরুণের দিকে তাক করে ছুঁড়ে বলল, চুপ করো পচা জানা ভাইও, মাম্মাকে কিছু বলবে না। কাদা অত দূর গেল না। দায়ান মজা পেয়ে বলল, তুই আমার দিকে কাদা ছুঁড়েছিস, বলবো না মানে অবশ্যই বলবো। তোর নতুন মামি চলে এসেছে, মামির সামনে মার খাবি। আমি ভিডিও করে তোর বন্ধুদের দেখাবো। রিয়ানা কাদা বসে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো। উপরে বসে দায়ান মজা নিচ্ছে। দায়ান ড্রয়িং রুমে জানালা দিয়ে রিয়ানাকে দেখে ওর কাছে গিয়ে চোখ মুখ কুচকে বলল, রিয়ানা, এখানে বসে কাঁদছো কেন? আর এত নোংরা ইয়াক। দায়ান চেঁচিয়ে বলল, রিনা খান, তোর আশিক এসে গেছে। কায়ান চোখ মুখ শক্ত করে বলল, শাট আপ দান ব্রো। রিয়ানা কেঁদে কেঁদে বলল, কায়ান আমাকে পরিষ্কার করে দাও, মামা আমাকে মারবে। শাট আপ বিয়াদব। ভাইয়া বলো, আমি তোমার বড়। পাপা তোমাকে ভাইয়া বলতে বারণ করেছে, তোমাকে জামাই বানাবে। কান জ্বালানো চর মারবো, অসহ্য। বলে ওখানে আর দাঁড়ালো না,
বাপ মেয়ে দুটোই পাগল, তাকে জামাই বানাবে কত সহজ। বাসার ভিতরে গিয়ে কিয়ানাকে পাঠিয়ে দিল। কিয়ানার সাথে নাচতে নাচতে সিয়ামও গেল। সিয়াম রিয়ানার গাল টিপে দিয়ে বলল, ওয়াও, রিয়ানা পাপ্পিকে কাদা মেরে কিউট লাগছে। রিয়ানা কান্না থামিয়ে খুশি হয়ে বলল, আসো আমরা কাদা কাদা খেলি। কিয়ানা ঠোঁট কামড়ে ওদের দিকে তাকিয়ে আছে। সিয়াম সাই জানিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমিও খেলবো। বলতে না বলতেই কিয়ানার হাতের থাপ্পড় খেয়ে মাথা ডলতে লাগলো। কিয়ানা ধমকে বলল, দূরে গিয়ে দাঁড়া, নাহলে আরো কয়েকটা খাবি। কিয়ানা পানির পাইপ এনে রিয়ানাকে পরিষ্কার করে দিল। দায়ান উপরে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে ওদের কার্যকর্ম দেখছে। তার জীবনটা এত সহজ নয় কেন, নাকি সে সহজভাবে নিতে পারছে না? বাংলাদেশের ওয়েদারের সাথে জাইফা খাপ খাইয়ে নিতে অসুবিধা হচ্ছে। তার জন্য শরীরটা গরম হয়ে ম্যাচম্যাচ করছে। এবারে সকলে খুবই মিশুক, ওর সাথে সকলের ভাব জমে উঠছে, কিন্তু মনটা বিষণ্ণ। বিয়ের পর থেকে বেশিরভাগ সময়ে হামজার সান্নিধ্যে থেকে এসেছে। এখন লোকটার আর দেখা মেলে না। কি যে এত কাজ করে ও খুঁজে পায় না। আজকাল রাতেও দেখা মিলছে না। ও ফোন দিয়েছিল, মেসেজে বলেছে সে ব্যস্ত। সে কি জাইফাকে ইগনোর করছে? ওর এত কষ্ট হচ্ছে কেন বুঝতে পারছে না। ও তো লোকটাকে ভালোবাসে না। শুয়ে শুয়ে হাবিজাবি ভেবে মাথা ব্যথা ধরিয়ে ফেলল। রিয়ানা তার ছুটি দুলিয়ে এসে বলল, ও মিম্মি, তুমি সন্ধ্যায় শুয়ে আছো কেন? তুমি জানো না এই সময় শুয়ে থাকতে নেই, এই সময় তো আড্ডা দিতে হয়। জাইফা ওর তুলতুলে ফুলো ফুলো গাল দুটো টিপে দিয়ে বলল, তাই নাকি? রিয়ানা বেবি না বলে আমি জানতেই পারতাম না। দেখলে আমি কত কিছু জানি। এবার উঠো, আমরা সবাই মামায়ের মুভি দেখব। মাম্মা, মনি সবাই তোমাকে ডাকছে। জাইফা ফ্রেশ হয়ে নিচে এসে দেখলো সকলে বসে নাস্তা খাচ্ছে আর গল্প করছে। চুপচাপ বসে আছে দায়ান। জাইফা দায়ানের মাঝে তার প্রতিচ্ছবি দেখতে পায়। অদ্ভুত টাইপ ছেলে। জাইফা ওর পাশে ফাঁকা জায়গায় গিয়ে বসলো। ধিমি কণ্ঠে বলল, সবাই গল্প করছি, তুমি চুপ করে বসে আছো কেন? এনি প্রবলেম? তোমাকে কেমন আপসেট লাগছে? দায়ান কফির কাপে চুমুক দিয়ে এক পল তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ডান অফ ইউর বিজনেস। জাইফা থমথমে মুখে বসে রইল। দোলা ছেলের ব্যবহারে ক্ষিপ্ত হয়ে বলল, এটা কেমন বিহেভিয়ার দায়ান? চাচির সাথে কেউ এভাবে কথা বলে? সকলে গল্প করা থামিয়ে দিয়ে ওদের দিকে তাকালো। দায়ান উঠে দাঁড়িয়ে বলল, আমার সাথে কেউ কথা বলো না, তাহলেই তো মিটে যায়। দানিয়া পরিস্থিতি সামলাতে বলল, দায়ান, কি হচ্ছে এগুলো? চুপ কর, রুমে যা। মিম্মি, ওর কথা কিছু মনে করবে না। রুমে যাব কেন? ওনার জানার দরকার ওনার হাজবেন্ডের জন্য আমার জীবনটা নরকে পরিণত হয়েছে। দায়ান, হামজার জন্যই জেল থেকে বের হতে পারিস। সে তোর জন্য কি না করে, তোকে নিজের ছেলে মানে, তোকে সব খারাপ থেকে বের করে মানুষ করার চেষ্টা করছে। তুই তার বিনিময়ে তাকে অসম্মান ছাড়া কি করিস? স্টপ মম, তোমার দেবরকে আমার ভালো করতে বলিনি। আমাকে আমার মতো ছেড়ে দাও। এই বয়সে মানুষ এনজয় করে, আর তোমরা আমাকে বাসায় বন্দি করে রাখো। সব বন্ধুরা হাসাহাসি করে। এই বয়সে কিসের এনজয় তোমার? বন্ধুদের সাথে মিশেই তো মাতাল, ড্রাগস সব নাও। আজকাল মেয়ে নিয়ে ফুর্তি করা শিখে গেছো। পুলিশ ধরে নিয়ে গেলে হামজাই তোমাকে কষ্ট করে বের করে, না হলে এতদিনে জেলে পচে মরে যেতে। হানিয়া দোলাকে থামাতে বলল, থামো দোলা, বাচ্চা ছেলে কি ঠিক হয়ে যাবে? কি ঠিক হবে? কয়েক মাস হলো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, সেখানে একদিনও গিয়ে ক্লাস করেনি। তার এত বাড়াবাড়ি কিসের? সে জানে না সে এতিম, তার বাপ মৃত। বাপের রক্ত পাইছে, রক্ত কথা বলে, তারই প্রমাণ। এতদিন ওর বাপ আমার জীবনটা শেষ করে শান্তি হয়নি, এখন ছেলেকে পাঠিয়েছে আমার মৃত্যুর জন্য। দায়ান কিয়ানার পাশে থাকা কাচের ফ্লোয়ার পাসটা ধাক্কা দিয়ে ফেলে দিল। সেটা ঝনঝন শব্দে ভেঙে গেল। কিয়ানা ভয়ে থরথর করে কেঁপে উঠল। না, তার গায়ে লাগেনি। দায়ান ধূপধাপ পায়ে প্রস্থান করল। দোলা ক্ষিপ্ত হয়ে চিৎকার চেঁচামেচি করে কিয়ানার কাছে এগিয়ে গিয়ে বলল, বেয়াদব হচ্ছে দিন দিন। বাচ্চা মেয়েটা কতটা ভয় পেল। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভয় পেয়েছিস? ও মাথা নাড়িয়ে সম্মতি জানালো।
দোলা ওকে আদর দিয়ে জাইফাকে বলল, জাইফা, আমি আমার ছেলের ব্যবহারের জন্য খুবই দুঃখিত। জাইফা তাড়াহুড়ো করে বলল, নো ভাবি, কিছু মনে করিনি। আই থিঙ্ক ম্যাম দায়ান ডিপ্রেশনে আছে, মেন্টালি সিক, আপনি ব্যাপারটা দেখুন। দোলা ও সাই জানালো তার ছেলেটা দিনকে দিন উগ্রসীমা সারিয়ে যাচ্ছে, আর কয়দিন পরে হয়তো মানুষের উপরে রাগে আঘাত করে বসবে। হানিয়াও ব্যাপারটা ভাবছিল, দোলা কি মনে করবে ভেবে কিছু বলেনি। দোলার সম্মতি পেয়ে ও খুশি হয়ে গেল। চাচাতো ভাইয়ের ছেলে হলেও নিজের ছেলে মেয়ের চেয়ে আলাদা দেখে না। এমন একটা ঘটনা ঘটবার পর আড্ডা তেমন একটা জমল না। জাইফা প্রথমে হামজার মুভি দেখল, অ্যাকশন মুভি। সেখানে পুলিশ আর রিপোর্টারের দ্বন্দ্ব প্রথম থেকে আগ্রহ নিয়ে দেখছিল। যেই নায়ক নায়িকা দ্বন্দ্ব থেকে ভালো লাগা, প্রেম ভালোবাসা ছোঁয়াছুঁই শুরু হলো, সেই বিরক্ত এসে গেল। অর্ধেক মুভি দেখে উঠে গেল। রাতের খাবারটাও ভালো করে খেতে পারল না। বিছানায় গায়ে লিয়ে দিতেই গা গরমে তীব্রতা টের পেল। হাত পা নাড়াতে পারছে না, জ্বর এসেছে। হামজা মাঝরাতে বাসায় ফিরেছে, তখন সবাই ঘুমে। বাংলাদেশ থেকে আমেরিকায় শিফট হবে, তারই সকল কার্যক্রম চলছে। দোলা ছেলেটাকে তার বাজে বন্ধুদের থেকে দূরে রাখতে চায়, তাই এদেশে থেকে সম্ভব নয়। হামজা ফ্রেশ হয়ে জাইফার পাশে ওর দিকে ফিরে শুয়ে তাকিয়ে রইল। আস্তে আস্তে চোখ লেগে গেল। তখন ওর গোঙানি শব্দে হামজা চমকে উঠে বসে ওকে ডাকল, জাইফা, জাইফা, কি হয়েছে, কি বলছো? জাইফা বিড়বিড় করে অস্পষ্ট স্বরে বলল, আপনি ওই মেয়েটাকে টাচ করলেন কেন? কোন মেয়ে? কাকে টাচ করলাম? জাইফা ফুপিয়ে উঠে বলল, আপনি খুব খারাপ। হামজা উঠে জাইফা থার্মোমিটার দিয়ে জ্বর মেপে ওষুধ খাইয়ে দিল। কিছু সময় ধরে মাথায় পট্টি দিল। ও নিজেও ক্লান্ত, তাই ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে হামজাই আগে উঠল। তখন সকাল 8:30 বাজে। জাইফা ওকে জড়িয়ে ধরে বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে, জ্বর কমছে। হামজা ওকে বলল, জাইফা, জাইফা, ওঠো, উঠো না রে বাবা। কেন? উঠো, খেয়ে মেডিসিন নিয়ে আবার ঘুমিও। সারাদিন কেউ ডিস্টার্ব করবে না। উঠো এখন, উঠছো না কেন? আপনি খুবই ডিসকাস্টিং। হ্যাঁ, আমি খারাপ, ডিসকাস্টিং। আরও কে শোনা লাগবে তুমি ভালো জানো। জাইফা উঠল না, শুয়ে হামজার দিকে তাকিয়ে থেকে কালকের মুভির ক্লোজ সিন মনে পড়তেই মুখ ঘুরিয়ে শুয়ে রইল। হামজা ডাকাডাকি করে উঠাতে না পেরে নিজে ফ্রেশ হয়ে আসলো। ও পাশে গিয়ে বলল, কি সমস্যা, উঠছো না কেন? বেশি শরীর খারাপ লাগছে? নো। তাহলে কি সমস্যা? কিছু না, একটু পরে উঠছি, আপনি যান। হামজা কিছুক্ষণ জাইফাকে পর্যবেক্ষণ করেও তার এমন ব্যবহারের কারণ খুঁজে না পেয়ে নিচে চলে গেল। সে আগেই বলেছে এসব সাদাসাদি সে করতে পারে না, তবুও এই মেয়ের রং ঢঙের শেষ নেই। কিভাবে যে এর সাথে জীবন কাটাবে সেটাই বুঝতে পারে না। বছর শেষ হতে আর হাতে গোনা আর কয়েকদিন বাকি। শীতের প্রকোপে চারদিকে কুয়াশা, আকাশ মেঘলা। জাইফা যেভাবে ছুঁয়েছিল হামজা এসে সেভাবেই দেখল। খাবারের ট্রেটা টি টেবিলে রেখে হামজা বলল, জাইফা, আমি তোমাকে আগেই বলেছি যা বলা স্ট্রেট বলবা। সব কথা চুপ থেকে বোঝানো যায় না, আর মানুষ বুঝতেও পারে না। তার এক্সট্রা পাওয়ার নিয়ে জন্মায়নি। জাইফা ক্লান্তি চোখ জোড়া দিয়ে ওর দিকে তাকিয়ে বলল, আমি আপনাকে কিছু বলিনি। হামজা ভ্রু কুঁচকে বলল, তাহলে কি সমস্যা হয়েছে বলো আমাকে। জাইফা বিরক্ত হয়ে গেল, বলল, আপনার কি প্রবলেম? হ্যাঁ, স্লিপিং থেকে উঠে কি স্টার্ট করেছেন? আমি জাস্ট শুয়ে থাকতে চেয়েছি, এর জন্য এত প্রবলেম হচ্ছে আপনার? ওকে ফাইন, আই এম সরি। জাইফা রাগ ছেড়ে রুম থেকে বের হওয়ার উদ্দেশ্যে রওনা দিতেই হামজা আটকে দিল, বলল, কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে আপনার প্রবলেম হচ্ছে, সেই জন্য বাইরে যাচ্ছি। ছোট ব্যাপারটাকে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাচ্ছ জাইফা। অযথা রাগ করছো। রাগের কারণ বললেও না হয় বুঝতাম। জাইফা গাল ফুলিয়ে বলল, কিছু হয়নি, আপনি এভরিডে এত লেট করে আসেন কেন? হামজার ঠোঁটের কোণে এক চিমটে হাসি ফুটে উঠল, বলল, আমাকে মিস করো বলছে? জাইফা থতমত খেয়ে আমতা আমতা করে বলল, লেট করে ফেরেন, আক্স করলেও প্রবলেম? ওকে, অ্যাকচুয়ালি আপনার আমার কথা ভালো লাগে না। নো, আমাকে আপনি লাইক করেন না। শেষাংশের কথাগুলো মলিনতা মিশিয়ে বলল। হামজা ওর এমন অহেতুক কথার মানে বুঝতে পারছে না, শুধু বুঝতে পারছে কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে? জ্বরের ঘরে বলছো নাকি কিছু খেয়েছো?
জাইফা থমথমে মুখে শক্ত কণ্ঠে বলল, আম ফাইন, না কিছু হয়েছে না কিছু খেয়েছি। জাইফা শব্দ করে ওয়াশরুমের দরজা লাগালো। হামজার উপরে সব রাগ যেন দরজার উপরে দেখিয়ে জানিয়ে দিল তার রাগের পরিমাণ। হামজা হতাশ নিঃশ্বাস ছেড়ে নৈশব্দে নিজের কাজ গোছাতে লাগলো। এখনই তাকে বের হতে হবে। সারাদিন বাসায় থাকে না, তার উপর বউয়ের অহেতুক রাগ, আর ভালো লাগে না এমন জীবন। জাইফা ফ্রেশ হয়ে এসে খেতে শুরু করলো। হামজা আর চোখে ওর দিকে লক্ষ্য করছে। ভাবলো একবার জিজ্ঞাসা করবে হামজা খেয়েছে কিনা, কিন্তু করলো না, সে রাগ করেছে। জাইফা খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ল। হামজা রেডি হয়ে জাইফার হাত টান দিয়ে উঠে বসালো। হঠাৎ টানে হকচকিয়ে গেল, চোখ পাকিয়ে তাকিয়ে আবার দুম করে শুয়ে পড়ল। এবার শক্ত হয়ে শুয়ে রইল যেন হামজা তাকে উঠাতে না পারে। কিন্তু হামজা ওর ভাবনার মতো কাজ করলো না, উল্টো ওর মুখের দিকে ঝুঁকে গেল। জাইফা পিটপিট করে তাকিয়ে রইল। ওর এলোমেলো ছোট চুলগুলো গুছিয়ে দিয়ে ললাটে ওষ্ঠ চেপে রইল। শ্বাস আটকে দুজনেই আবেশে চক্ষু মুদে গেল। হামজা ওর কানের কাছে মুখটা এনে বলল, এত রাগ জেদ কেন? আমি আগেই বলেছি আমি ওসব সাথে সাথে রাগ ভাঙাতে পারি না, কিন্তু ভালোবাসতে পারি। প্র্যাকটিক্যালি দেখাবো? জাইফা তার সহজ সরল মনে বলল, লাভ ফিল করতে হয়, দেখাবেন কিভাবে? ফিল করো না? আই এম ফিলিং লেস লাভলেস। কিছু তো এখনো করে নেই, ফিল করবে কিভাবে? তবে কোনো এমন দিন আসুক যেখানে তোমার সব অনুভূতি ভালোবাসা আমাকে ঘিরে থাকবে। হামজাময় জাইফা। জাইফার বুকের ভিতর লাভডাবের ধুকপুকানি ক্রমাগত বাড়তে আসছে। হোয়াট ইজ লাভ? এক চিমটি ভালো লাগা, একটু সুখ অনুভূতি। তার চোখ স্বচ্ছ আয়না, সহজে পড়ে ফেলা যায়, ঠিক খোলা বইয়ের মতো। এক আকাশ বিশ্বাস, সুখ দুঃখ ভাগাভাগি করে নেওয়ার ব্যাস, এটুকুই। জাইফা ভাবতে লাগলো কি ভাবছে ও জানে না, কিন্তু ভাবছে। হামজা ওর মুখের দু হাতে চেপে নাকে শব্দ করে চুমু খেয়ে বলল, আমি আমার বউকে ছাড়া কাউকে ভালোবেসে ছুঁই না, তো এসব ফালতু কথা ভেবে মন খারাপ করো না। আসছি, নিজের খেয়াল রেখো। জাইফা অবাক হয়ে বলল, আপনি কিভাবে বুঝলেন? চোখ স্বচ্ছ আয়না, সহজে পড়ে ফেলা যায়, ঠিক খোলা বইয়ের মতো। হামজা মিটমিট করে হাসতে হাসতে চলে গেল। বোকা জাইফা ধরতে পারল না, মনে প্রশ্ন জাগলো, ভালোবাসাবাসি কি হয়ে গেল? না হলে সে বুঝলো কিভাবে? অথচ বুদ্ধিমান হামজা বাসায় ফেরার পরে সবকিছু শুকনোভাবে ভেবে জাইফার জ্বরের ঘুরে বলা কথাটা আন্দাজে ঢিল মেরেছে, আর লেগেও গিয়েছে। তবে কথা সত্য, সে বউকে ছাড়া অন্য মেয়েকে ভালোবেসে ছুঁই না। সারাদিন কাটলো শুয়ে বসে, পরিবারের লোকজনের সাথে সময় কাটিয়ে কিভাবে যে সময় চলে যায় ওর টের পাই না। হামজা আজ তাড়াতাড়ি বাসায় ফিরেছে, তখন সকলে আড্ডায় মেতেছিল। হামজা কফি চেয়ে রুমে গেল। জাইফা কফি এনে দেখলো হামজা রুমে নেই, ওয়াশরুমেও নেই। বারান্দায় ফোনে কার সাথে কথা বলছে ও নিঃশব্দে দাঁড়িয়ে রইল। হামজা ফোনে ও পাশের জনকে বলল, ড্রাগ অবস্থায় যখন হুঁশ থাকবে না, ওকে আঘাত করবে, পায়ে মারবে, তবে হাড় করে ভাঙার দরকার নেই। হালকার উপর ঝাপসে দিয়ে হাসপাতালে ভর্তি করে আমাকে ফোন দিবে। জাইফার চোখজোড়া বৃহৎ আকৃতির হয়ে গেল। হামজা কথা শেষ করে পিছনে ফিরে জাইফাকে এমনভাবে দেখে ওর হাত থেকে কফিটা নিয়ে বলল, কি সমস্যা? এভাবে কথা শুনছো কেন? দেখছো তোমার বর তার গার্লফ্রেন্ডের সাথে কি কথা বলছে? না, দেখেছি ক্রিমিনাল ডেঞ্জারাস প্ল্যান করে তাকে মার্ডার করছে। আমার ছেলে যদি এমন বিগড়ে যায়, তখন আমি নিজে তাকে মায়ের খাইয়ে হসপিটালে ভর্তি করাবো। মানে? জাইফা বুঝতে পারছে না। পর মুহূর্তে তার অনেক কথা মাথায় আসতেই হড়বড় করে বলল, আপনি দায়ানকে? হামজা কফিতে চুমুক দিয়ে হেসে বলল, আমার সাথে থেকে তোমার বুদ্ধি খুলছে। নো, তাই বলে বাচ্চা ছেলেটার সাথে এমন করবেন? কিছু ভালোর জন্য খারাপ করতে হয়। বাই দ্য ওয়ে, তোর বাংলা ইমপ্রুভ হচ্ছে, গুড। আপনি প্লিজ এমনটা করবেন না। এত ভেবো না, এর চেয়ে ভালো উপায় ওকে আটকে রাখা যাবে না। দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। তাই বলে আঘাত করবেন? হামজা উত্তর দিল না। বারান্দা থেকে দেখলো দায়ান বাসা থেকে বের হয়ে যাচ্ছে, দোলা ছেলেকে বকাঝকা করছে। হামজা বলল, জানো, বাবা মা ছিল না, তবে বিগড়ে যায়নি। বোন সবসময় আমাকে আর হায়াতকে আগলে রেখেছিল, এখনও রাখে। ওর বিয়ের পর দূরত্ব বাড়লেও নিজের দায়িত্ব পালন করে গেছে। ছোট থেকে নিজেদের খরচ নিজেদের চালানোর সামর্থ্য ছিল, কিন্তু আমাদের দুজনের সব খরচ চালাতো বোন। যতই চাচা মামারা থাকুক,
আমার বোন ছিল আমাদের বাবা মা। দানের বাবা যেদিন মরে যায় সেদিনই ওর আসার খবর পায়। ওর বাবা ওর আসার খবরটা জানতে পারল না, সে চলে গেল। দোলাভাবে ছোট বয়সে থেকে স্ট্রাগল করে আসছে, ছেলেকে নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। এমন হতে থাকলে কিভাবে চলবে? ওর ভবিষ্যৎ নষ্ট। আমরা সকলে কয়েক মাসের মধ্যে শিফট হচ্ছি আমেরিকাতে, সবটা ছেলে মেয়েদের ভালোর জন্য, দায়ানের লাগাম টানার জন্য। দায়ান মার খেয়ে হসপিটালে ভর্তি হয়ে আছে। অতিরিক্ত ড্রাগস মদ্যপানের ফলে জ্ঞান ফিরতে দেরি হচ্ছে। তুলা হসপিটালের করিডোরের চেয়ারে শক্ত হয়ে বসে আছে। হানিয়া ওর কাঁধে হাত রাখল। দোলা নিস্তেজ নিভে যাওয়া গলায় বলল, কি দোষ আমার? কোন পাপের শাস্তি পাচ্ছি? সুখের দেখা কি মিলবে না? হানিয়া ওকে সান্ত্বনা দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো। দায়ান অবস্থায় এতটাও অবুঝ নয় যে নিজের ভালো বুঝবে না। পাগলেও নিজের ভালো বুঝে। সব তোমার ভাইয়ের দোষ। মরেও আমাকে শান্তি দিচ্ছে না। সে আমাকে কয়েক মাসের সুখ দিয়েছিল, আমাকে একলা করে ছেড়ে যাবে বলে আমার জীবনটা ধ্বংস করে দিল। দোলা কাঁদতে কাঁদতে শ্বাসরুদ্ধ হয়ে আসলো। হানিয়া ওকে শান্ত করার প্রয়াস চালাচ্ছে। হামজা অবস্থা বেগতিক দেখে বলল, আপনি ভাবিকে নিয়ে বাসায় যা, বাচ্চারা সবাই বাসায় যা। আমি কোথাও যাব না। জেদ করো না ভাবি, আর নেগেটিভলি কেন ভাবছ? ওর তো হাড় ভাঙেনি, আঘাত পেয়েছে, ঠিক হয়ে যাবে। আর সুস্থ না হওয়া পর্যন্ত তো বের হতে পারবে না। এটা তো ভালোই, ওসব খারাপ থেকে দূরে থাকবে। ততদিনে তোমরা ওকে সময় দেবে, বোঝাবে, আপনি ও ট্রিটমেন্ট চালাবে। দোলার কান্না থেমে গেল। হামজার কথাগুলো ওর পছন্দ হয়ে গেছে। বলল, ঠিক বলেছ, এটাই সুযোগ, ওকে যদি সঠিক পথে আনা যায়। হ্যাঁ, তার জন্য তোমাকে সুস্থ থাকতে হবে। এখন বাসায় গিয়ে রেস্ট করো, জ্ঞান ফিরলে আমি খবর দেব। হানিয়ার শ্বশুর বাড়ির লোকজন তাদের যার যার আত্মীয় স্বজনদের বাসায় বেড়াতে গেছে। বাসায় যারা আছে সকলেই চিন্তিত। দানিয়া ভাইয়ের চিন্তায় কান্না থামছে না। রিয়ানাও কান্না করছে, তার পচা দানা ভাইওকে চাই। কায়ান কিয়ানা অস্থির মনা হয়ে বসে আছে। হায়াত জাইফা ওদেরকে থামাতে পারছে না। আহসানুল্লাহ আহমেদ আর রাবেয়া আহমেদ নাতের চিন্তায় প্রেশার বাড়িয়ে ফেলেছে। জাইফা চোখের সামনে এত সুন্দর হাসি খুশি পরিবারকে ধসে পড়তে দেখল। বাচ্চা ছেলেটা সকলের কত আদরের, অথচ তার চাচা এমন কাণ্ড করে বসল। রাগে ফুঁসে উঠল মনে মনে, পাষণ্ড লোক। হানিয়া, শেজাদ, দুলা বাসায় আসলে সকলে ওদের প্রশ্ন করলো। ওরা দায়ানের শরীরে খবর দিয়ে ফ্রেশ হতে গেল। সকলে একটু শান্ত হলো। হসপিটালে হামজা আর হায়াতের হাজবেন্ড নিশাদ রয়েছে। শেজাদ থাকতে চাইলেও ওরা পাঠিয়ে দিয়েছে। হামজা ওয়ান টাইম কাপে চা এনে নিশাদকে দিল। নিশাদ সেটা নিয়ে আরাম করে বসে বলল, জামাই আদর করছিস? গুড, এবার পা টিপে দে। হামজা বিরক্ত নিয়ে বলল, গলা টিপে দিই, আসো। নিশাদ আতকে ওঠার অভিনয় করে বলল, ছি ছি ছি, আমি মরে গেলে তোর বোনের কি হবে? হামজা হেসে বলল, আবার বিয়ে দিব? এমনিতে বোনের জামাই হিসেবে তোমাকে আর সেজাদ ভাইকে পছন্দ না, সুযোগ আসলে তোমাদেরকে। কথাটা শেষ না করে মুখ চেপে হাসলো। নিশাদ কটমট করে তাকিয়ে কিছু বলতে যাবে, তখন নার্স এসে বলল দায়ানের জ্ঞান ফিরেছে আর ডক্টর দেখা করতে বলেছে। নিশাদ ডক্টরের কাছে গেল। হামজা দায়ানের কাছে। দায়ানের জ্ঞান ফিরলে হামজা গেল ওর সাথে দেখা করতে। ব্যথায় জর্জরিত বদন দেখে মায়া হলো। চেয়ার টেনে বসে বলল, কিরে, তোর সব বন্ধুরা কই? মার খেয়ে পড়েছিলে, ওরা তোকে ফেলে পালিয়ে চলে গেল? দায়ান অন্যদিকে তাকিয়ে রইল। তার কথা বলতে ইচ্ছে করছে না। চাচুর সাথে তো মোটেই না। প্রতিটি কথায় তার ঠেস মারা লাগবে। চুপ করে আছিস কেন? ফ্যামিলি থেকে তোর বন্ধুরা আপন, বিপদ দেখে পালিয়েছে, তোকে বাঁচালো না। আরে, দায়ান ব্যথাতুর কণ্ঠে কঠোরতা এনে বলল, এখান থেকে যাও চাচু, কথা বলার মুড নাই। তোর মোড়ের ধার ধারে কে? দায়ান চুপ করে রইল। হামজা আরো কিছুক্ষণ নিজে নিজে বকে বলল, কিছু খাবি? আনতে বলি বাসা থেকে। ইচ্ছে করছে না। তা ইচ্ছে করবে কেন? মদ ড্রাগস এনে দিই, গেল। দায়ানের বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল। আমাকে এখান থেকে বের করো, আমার দম বন্ধ লাগছে। হামজা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বের হয়ে গেল। নিশাদ ডক্টরের সাথে কথা বলে ওরা দুজন সব ফর্মালিটি পালন করলো। তারপর দায়ানকে নিয়ে
বাসার উদ্দেশ্যে রওনা হলো সকলে। দায়ানের ফেরার খবর পেয়ে খুশি হলো। দায়ান বাসায় ফিরতেই সকলে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু ওর কাছে এগুলো আদিক্ষেতা মনে হচ্ছে। হামজা আজ কোথাও যায়নি, বাসাতেই আছে। রাতে এইসব ঝামেলায় কেউ ঘুমায়নি। শাওয়ার নিয়ে চুল ঠিক করছিল। জাইফা রুমে এসে টাওয়াল বেডের উপরে দেখে রেগে গেল, বলল, আই ডোন্ট লাইক ইউ। তাও কেন বারবার আপনি এমনটা করেন? কথাটা বলে টাওয়াল তুলে ওর মুখে মারল। হামজা বিরক্তিতে অতিষ্ঠ হয়ে গেল, বলল, এটা গুছিয়ে রাখলে কি হয়? সেম টু ইউ। হামজা টাওয়াল গুছিয়ে রাখলো, বলল, হয়েছে শান্তি? হ্যাঁ খুব। বাই দ্য ওয়ে, কোথাও যাচ্ছেন? আজ কোথাও যাব না, বউয়ের আঁচলে মুখ থেকে বসে থাকবো। জাইফা চোখ ছোট ছোট করে বলল, এভরি টাইম ফান্ডা করলে হয় না? হ্যাঁ, ডিসকাস্টিং লোক। হামজা ওর কোমর টেনে বলল, শোনো, বাংলায় সুন্দর সুন্দর গালি আছে, তোমাকে শিখিয়ে দেব। বউয়ের কাছে ইংরেজিতে গালি শুনে মজা পাই না। জাইফা ওর বুকে আলতো করে কিল মেরে বলল, আবার ফান করছেন? ওয়েট, তুমি আমাকে আপনি আজ্ঞে করো কেন? আপনি ম্যামের ভাই না, সেজন্য রেসপেক্ট করি। এত রেসপেক্ট করো যে এখনই মারলে? বাহ, কত সম্মান। জাইফা ইনোসেন্ট ফেস করে তাকিয়ে রইল। হামজা বলল, থাক, হয়েছে, কিছু আরো ক্ষুধা লেগেছে। নিচে গিয়ে সকলের সাথে খাবেন, চলেন। এই কদিনে বাংলায় অনেক ভালো কথা বলছো, এবার আপনি আজ্ঞে ছাড়ো। ওসব সাইডে রেখে এখন চলুন খাবেন। দানিয়া আর রিয়ানা দায়ানের জন্য সস দিয়ে পাস্তা এনেছে। ও কিছু খেতে পারছে না, মুখে স্বাদ আনার জন্য ওটা এনেছে। দানিয়া আদুরে কণ্ঠে চামচে খাবার তুলে ওর মুখের সামনে ধরে বলল, নে ভাই, এটা খা, খেলে মুখে রুচি আসবে। দায়ান কটমট চোখে তাকিয়ে বলল, খেতে চেয়েছি, অখাদ্য ভালো লাগছে না। সামনে থেকে এসব সরা আপু। রিয়ানা তার ছোট হাত দিয়ে দায়ানের কপালে ব্যান্ডেজ করা জায়গায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি খাবে না কেন দানা ভাইউ? বেশি ব্যথা করছে? দায়ান ভ্রুকুচকে তাকিয়ে রইল। রিয়ানা বলল, এই দেখো, আদর করে দিয়েছি, তোমার সব কষ্ট চলে যাবে। কেন, তুই ম্যাজিশিয়ান? তোর হাতে এক্সট্রা পাওয়ার আছে। হ্যাঁ, পাপা বলে। এখন চটকানা খাবি না, পাপের নাম ভুলে যাবি। রিয়ানা মন খারাপ হয়ে গেল। তানিয়া রেগে বলল, ওর সাথে অমন করছিস কেন? জানিস তোর জন্য কত কেঁদেছে? দায়ান ভ্রু উঁচু করে বলল, বাবা তাই নাকি? দানিয়া নিচে ডাকছে, উঠে চলে গেল। রিয়ানা চুপ করে বসে রুমের এদিকে ওদিকে সব জিনিসপত্র দেখছে। দায়ান বলল, যা, কায়ানকে ডেকে আন। যাব না, তোমাকে দেখলে বকা দেবে। কেন, তুই কি করেছিস? কিছু করি না, শুধু জামাই বলে ডাকি। বেড়া দেখি আমার ছোট বোনকে কষ্ট দেয়। আচ্ছা, ডেকে আন, আমি বকে দিব। বলবি আমি ডাকছি। রিয়ানা খুশি হয়ে গেল। আচ্ছা বলে দৌড় দিল। শীতের দিনেও রুমের ভিতরে এসি চালিয়ে দিয়েছে। কিয়ানা রিয়ানা রুমে ঢুকতেই শীতে জমে গেল। অথচ দায়ান দিব্যে বসে আছে। কিয়ানাকে দেখে ভ্রুকুচকে বলল, তোকে ডেকেছি, তুই এসেছিস কেন? তোর ভাই কই? কিয়ানা রিয়ানা শীতে জমে গুটিসুটি মেরে আছে। ও মিনমিন করে বলল, ও পড়ছে। কি বলবে আমাকে বলতে বলেছে। বিদ্যাসাগর পণ্ডিত একটা। রিয়ানা, আবার যা, ডেকে আন। রিয়ানা কাদো কাদো গলায় বলল, আবার? না আসলে কান্নাকাটি জুড়ে দিবি। রিয়ানা আচ্ছা বলে দৌড়ে গেল। কিয়ানাও চলে যেতে নিলেও বলল, এই দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছি। তোকে যেতে বলেছি। থেকে কি করব? ঠান্ডায় জমে মরবো নাকি? আচ্ছা, তোমার ঠান্ডা লাগছে না? শীতে এসি চালিয়ে বসে আছো। নো, আম হট বয়। কথাটা শোনা মাত্রই কিয়ানা চোখ মুখ কুচকে বমি করার মুখভঙ্গি করল। দায়ান রেগে কুশন ছুঁড়ে মারল, বলল, কত বড় সাহস, বড় ভাইকে ভেঙাইতেছিস? একে তো বাসায় আসার পর আমাকে দেখতে আসিসনি, এখন আবার বেয়াদবি করছিস। মার তোর জন্য ফরজ হয়ে গেছে। কিয়ানা কাচুমাচু করে বিড়বিড় করে আবার ভেঙিয়ে বলল, নিজে নড়তে পারবে না, আবার আমাকে মারবে। এখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? আগে এসি বন্ধ করো। তুমি হট হতে পারো, আমি অত হটফট না, আম কুল। কিয়ানা কথাটা বলে নিজেই থতমত খেয়ে গেল।
দায়ান ভ্রুকুচকে ওর পা থেকে মাথা অবলোকন করে এসি অফ করে দিয়ে বলল, পা টিপে দে, ব্যথা করছে। কিয়ানা চোখ বড় বড় করে তাকিয়ে বলল, আমি? আর কাউকে তো দেখতে পাচ্ছি না। কিয়ানা দাঁড়িয়ে রইল। দায়ান 3/4 প্যান্ট পরে আছে, ফর্সা লোমশ পায়ে আঘাতের চিহ্ন। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে ধমকে বলল, কি বললাম কানে যায়নি? কিয়ানা আমতা আমতা করে বলল, তোমার পায়ে তো ব্যথা, টিপে দিলে ব্যথা পাবে আরো। যেটা করতে বলেছি সেটা কর। কিয়ানা এগিয়ে গিয়ে বেডে বসে তার চিকন কোমল হাত জোড়া দিয়ে আলতো করে টিপে দিতে লাগলো। দায়ানের পা নড়ে উঠল। ধমকে উঠে বলল, খাস না জোরে টিপ, মনে হচ্ছে সুড়সুড়ি দিচ্ছিস। কিয়ানা বিরক্ত হয়ে পা টিপে দিতে মনোযোগ লাগালো। দায়ান ওর দিকে তাকিয়ে আছে, মুখে কিছু খুঁজছে বোধ হয়। কিছুক্ষণের মধ্যেই হুড়মুড়িয়ে একদল ছেড়ে ঠুকলো। ওরা দুজনেই চমকে উঠল। তাদের মধ্যে একজন বলে উঠল, আজকাল বাড়িতেই মেয়ে নিয়ে ফুর্তি শুরু করেছিস নাকি? কথাটা কিয়ানার ছোট কোমল মনে ভীষণ আঘাত আনলো। মাথা নিচু করে চলে যেতে নিলে ওকে আটকে দিল। দায়ান রেগে বলল, ওকে যেতে দে, ও আমার কাজিন, একদম ফালতু কথা বলবি না। ওরা কিয়ানার পথ ছেড়ে দাঁড়ালো। ও দৌড়ে বের হয়ে আসলো। রবিন বলল, তোর কাজিনটা তো হেভি, লাইনটা সেট করে দে দোস্ত। দায়ান ওদের কথায় পাত্তা না দিয়ে বলল, তোরা এখানে কি করছিস? তোকে দেখতে এসেছি। নিলয় বলল, কাজিনের নাম কি? মেয়েটাকে খুব ভালো লেগেছে। রবিন বলল, আমি আগে বলছি, ওর কাজিনের সাথে কিছু হলে সেটা আমার হবে। ওকে নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। বোনের নজরে দেখবি। সবাইকেই বোনের নজরে দেখলে বউয়ের নজরে দেখবো কাকে? দায়ানের রাগী চোখ দেখে ওরা আর কিয়ানার সম্পর্কে কোনো কথা বলল না। চলো না জামাই, ডানা ভাইও তোমাকে ডাকছে। কায়ান কটমট চোখে তাকিয়ে বলল, পড়াশোনার সময় ডিস্টার্ব করা আমার মোটেও পছন্দ না। তুমি একবার শুনে এসো, পড়তে বসো, আর ডিস্টার্ব করবো না। চলো 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 না। না গেলে কি হবে? না গেলে কাঁদবো আমি। আমি কাঁদলে মনি তোমাকে বকা দিবে। আমি তোমার বউ না? তুই বউ মানে কি জানিস? হ্যাঁ বউ মানে বউ বর। বর বউ কি করে? রিয়ানা লজ্জা লজ্জা হেসে দুহাতে মুখ লুকিয়ে বলল, বর বউ সংসার করে, আদর করে, পেটে বাবু আসে। কায়ান শকড। এই বাচ্চা মেয়ে কি বলে, এত পেকেছে? কায়ান ওর চুল টান মারল। ওর হাত মাথায় চলে গেল। ব্যথায় চোখ ছলছল করে তাকালো। বেশি পেকে গেছো, আর এসব শুনলে মার দিব। চলো এখন তোমার ভাইয়া কি বলে শুনে আসি, তারপর আর একবারও আমাকে ডিস্টার্ব করলে আসার মারব। কায়ান রুমে এসে দেখল একদল তরুণ। কায়ান কাউকে তোয়াক্কা না করে বলল, ডেকেছিলে ব্রো? হ্যাঁ, বাট এখন আর দরকার নেই, মিটে গেছে। রবিন রিয়ানার গাল টিপে দিতে গেলে কায়ান ওর হাত ধরে টেনে বলল, ডোন্ট টাচ হার। মামাই, মিম্মি মামনি, মনি ডাক দিতে লাগলো। সকলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। দায়ান নিভু নিভু চোখে বিরক্ত নিয়ে বলল, ওদেরকে ডাকছিস কেন? তোমার ফ্রেন্ডরা ড্রাগস এনেছে, সেটা দেখাতে। হামজা এদিকেই আসছিল। কায়ানের ডাক শুনে এসে ওর কথা শুনে রেগে গেল। বলল, এইবারে তোরা কি করছে? ওদের সাহস কি করে হলো এই বাড়িতে আসার? আর এগুলো? মামাই, ওরা ড্রাগস এনেছে, ওই যে প্যাকেটে। ব্রো, ড্রগ নিয়েছে, দেখছো না? এসব কি? এক্ষুনি এসব জিনিসপত্র নিয়ে বের হয়ে যাও, নাহলে পুলিশ ডাকতে বাধ্য হব। আর যেন এই বাড়িতে না দেখে। ওরা ভয় পেয়ে সকলে হুড়মুড়িয়ে বের হয়ে গেল। দায়ান জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, তুমি ওদের বের করে দাও, কে ওরা থাকবে? ইতিমধ্যে বাসার সকলে রুমে এসে উপস্থিত হয়েছে। দোলা ছেলের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ল। হায়াত দায়ানের জন্য লেবু আর তেঁতুল পানি আনালো। রিয়ানা চিৎকার চেঁচামেচিতে ভয় পেয়ে কায়ানের পেট জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। দায়ান ড্রাগসের প্রভাবে ঘুমিয়ে পড়েছে। সকলে চিন্তিত কি হবে এই ছেলেকে নিয়ে। জাইফা এই প্রথম হামজাকে স্মোক করতে দেখল। পরপর 3টা খেলো। চতুর্থটা নিতেই জাইফা আটকে দিয়ে বলল, হোয়াটস ইউর প্রবলেম? স্মোক করছেন কেন? হামজা নিজের ভাবনায় এতটাই মগ্ন ছিল যে জাইফাকে খেয়াল করেনি। ওকে দেখে মনটা ধীরে ধীরে শীতল হলো। মেয়েটাকে দেখলে শান্তি পাই কেন? সে কি ম্যাজিশিয়ান?
তুমি কি ম্যাজিক জানো? জাইফা অবাক হয়ে বলল, না তো। তাহলে আমার মস্তিষ্ক কিভাবে শান্ত করলে? জাইফা অবুজের মতো তাকিয়ে রইল। হামজা হেসে বলল, তুমি আমার জন্য ম্যাজিশিয়ান, আমার ম্যাজিশিয়ান। জাইফা বুঝল নিজে হেসে হামজা নিচে প্রথম এগিয়ে জড়িয়ে ধরে বলল, এত টেনশন করবেন না, আস্তে ধীরে সবটা ঠিক হয়ে যাবে। হামজা প্রথমে অবাক হলেও খুশি হয়ে নিজেও জড়িয়ে ধরেছে। শরীর মন শান্তিতে ঘুরে গেল। বছরের প্রথম দিন, চারিদিকে উল্লাস, আনন্দ, আয়োজন, সাথে হানিয়ার জন্মদিন। বাচ্চারা রাতে কেক কেটে বাজি ফুটিয়েছে অনেক রাত অবধি। বছরের শুরুতে যেন শীতটাও হুট করে বেড়ে গেল। হামজার পাশে গা ঘেঁষে বিড়াল ছানার ন্যায় গুটিসুটি মেরে শুয়ে আছে জাইফা। পারলে হামজার সাথে মিশে যেত। হামজা ঘুম ভেঙে এমনই দৃশ্য দেখল। আজকাল জাইফা ওর সাথে মানিয়ে নিয়েছে। শুধু কি মানিয়ে নিয়েছে, নাকি ভালোবাসাও বাসতে পেরেছে? সে তো কবেই মায়ায় পড়ে গেছে, সেখান থেকে ফেরার রাস্তা নেই। হামজা অপেক্ষায় আছে এই মেয়ের মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য। হামজা ঘুমন্ত জাইফার ললাটে ওষ্ঠ চেপে ধরে নিজের সাথে আরো মিশিয়ে নিল। ওর চাপাচাপিতে জাইফার ঘুম ভেঙে গেল। বিরক্তি প্রকাশ করে বলল, মেয়েটি ঘুমিয়েও শান্তি নেই। বিয়ের পর কোনো বিবাহিত নারীকে ঘুমোতে দেখেছ? নিতান্ত আমি ভালো মানুষ, ধৈর্যশীল বলে ঘুমোতে পারছো। আপনি ভালো হলে পৃথিবীতে ভালো মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মানে কি, তুমি আমাকে অপমান করছো? ওকে, আমি যখন খারাপ মানুষ তখন তোমায় ঘুম উড়িয়ে দেখাই। জাইফা ঘুমিয়ে বলল, কিভাবে? হামজা উত্তর দিল না। প্র্যাকটিক্যালি দেখালো। জাইফার চক্ষু বৃহৎ আকৃতির করে শ্বাস আটকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। মিনিট খানিক পর জাইফার ছটফটানি শুরু হয়ে গেল। হামজা ছাড়লো আরও পরে। ভেজা উষ্ঠ মুছে বলল, কেমন লাগলো? ঘুম চলে গেছে না? জাইফা থমথমে মুখ থেকে হঠাৎ ঠোঁট উল্টে কেঁদে উঠল। বালিশে মুখ চেপে কাঁদতে কাঁদতে বলল, আর ভার্জিন লিপ টেবিল শেষ করে দিল গো। হামজা ওর কান্না দেখে প্রথমে ভরকে গেলেও কথা শুনে শব্দ করে হাসতে হাসতে বলল, আহারে, ভার্জিন ঠোঁটে স্বাদ পেতে এত মজা, আসো আবার। জাইফা ছিটকে দূরে গিয়ে বলল, কখনো না, বলে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। জাইফা দরজা লাগিয়ে মিররে তাকিয়ে লজ্জায় লাল হয়ে গেল। বিড়বিড় করে বলল, নির্লজ্জ লোক। হানিয়ার জন্মদিন বলে বাসায় আজ বিশেষ রান্নাবান্না চলছে। হানিয়া এসবে বিরক্ত। বুড়ো বয়সে কিনা জন্মদিন পালন করছে। সেজাত সেটা শুনে হেসে বলল, বুড়ো হয়ে গেছো, চাইলে এখন আমরা ভেবে নিতে পারি। বলো রাজি? হানিয়া হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, বুড়ো বসে ভীমরতি শরত, দুটো ছেলে মেয়ে নিয়ে মানুষ করতে গিয়ে অর্ধেক জীবন শেষ। আমার ছেলেমেয়ের কোনো ডিস্টার্ব করবে না, ওরা জন্ম থেকেই ডিসিপ্লিন মেনটেন করে চলে। হ্যাঁ, তোমার মেয়েকে দেখছো, হাতে পায়ে বড় হয়েছে, মাথায় বুদ্ধি নেই। আর আমার ছেলেটা শান্ত, উপস্থিত বুদ্ধি নিয়ে চলে। আর মেয়েটা হয়েছে গাধা, সারাদিন তিরিং মিরিং করে লাফায়া, মাথা মুখে শুধু ফটর ফটর। সেজাত গম্ভীর কণ্ঠে বলল, এই, আমার মেয়েকে নিয়ে একদমই আজে বাজে কথা বলবে না। আমার ছেলে মেয়ে উভয় ভালো। আদিক্ষেতা। সেজাত ওকে বাহুবন্ধনে আগলে নিয়ে বলল, ভাগ্যিস দাদুমণির কাহিনী করে বিয়ে দিয়েছিল, না হলে এত সুন্দর বউ আর বাচ্চা কাচ্চাগুলো পেতাম কোথায়? হ্যাঁ, সেই বিয়ে দিয়ে তারা কোথায় হারিয়ে গেল। নানুমণিকেও মিস করি, চাইলেও ফিরে পাবো না আর। মন খারাপ করো না, সবাইকে একদিন চলে যেতে হবে। তোমার আগে যেন আমার মরণ হয়। সেজাত থমকে উঠে বলল, হানিয়া, কতবার বলেছি এসব কথা বলবে না? হানিয়া হাসল, বলল, হামদার সংসারটা কি গুছিয়ে দিতে পারলাম? পেরেছ, ওরা নিজেদের মধ্যেই মানিয়ে নিয়েছে, হয়তো ভালোবাসাও জন্মেছে। দুজনে কেমন হাসি খুশি থাকে। হাসি খুশির আড়ালে দুঃখ লুকানো থাকে। মানুষ হাসি দিয়ে তার দুঃখ ঢেকে রাখে। তেমনটা আমার মনেই হয়নি। কি জানি, আমার ভাই তো অভিনেতা, তাকে দেখে মাঝে মাঝে নিজেই বুঝতে পারি না কোনটা আসল আর কোনটা নকল। উফ, আমার বউয়ের মাথায় সবসময় টেনশনে ঘোরে। কই ভাববে বরকে কিভাবে খুশি করা যায়
তা না, শুধু টেনশনের কথাবার্তা আর ভালো লাগে না। এবার দেখছি আর একটা বিয়ে করতে হবে। হানিয়া হাসল, গা ছাড়া ভাবে বলল, করো, আমার ফুল সাপোর্ট আছে। এই জন্যই কিছু বলে শান্তি পাই না। অন্য বউরা ঝগড়া করে, রাগ করে, আর আমার বউ সাপোর্ট করে। আরে বাহ, কি কপাল আমার। সেই খুশিতে তোমার আর একটা বিয়ে করে নেওয়া উচিত। সেজাত হানিয়ার মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমার সব কয়টা বিয়ে একজনের সাথেই হবে, সেটা হানিয়া আহমেদ। আমার সারা জীবনের সংসার একজনেই সাথেই হবে, সেটা হানিয়া আহমেদ। আমার বাচ্চা কাচ্চার মা একজনই হবে, সেটা হানিয়া আহমেদ। আমার সব ভালোবাসা একজনের সাথেই বরাদ্দ, সেটা হানিয়া আহমেদ। মৃত্যুর পরও তার সাথে আমার জুটি বরাদ্দ হবে, আর সেটাই হবে হানিয়া আহমেদ। বাড়িতে উৎসব মুখরিত পরিবেশ, সকলে হইচই করছে। হানিয়া, হামজা, হায়াতের বড় মামা মামি, মামাতো ভাই ইফাজ এসেছে। ছোট মামা ইমনও তার স্ত্রী আমেরিকায় বসবাসরত। তারা চাইলেও আসতে পারছে না। ভিডিও কলে দুধের স্বাদ খোলে মেটাচ্ছে। বাচ্চারা সকলে মজা করছে, খাবার দাবারের গন্ধে মম করছে। ইফাজ ভাগ্নে ভাগ্নেদের সাথে গপাগপ খেতেই আসছে। হানিয়া বলল, বাবাই, এইবার তোমার ছেলেকে বিয়ে দিয়ে দাও, বয়স তো কম হলো না। ইফাজ শুনতে পেয়ে হেসে বলল, মনের মতো একটা কথা বললে আপি, দিনটা খুশি হয়ে গেল। সালেহা আর ইফাজ ছেলের কথাই হতাশ হলো। সালেহা বলল, ওর সাথে কোনো মেয়েকে বিয়ে দিয়ে তার জীবনটা নষ্ট করতে চাই না। ইফাজ থমথমে মুখে জাইফারের দিকে তাকিয়ে বলল, ভাবি, আমি কোন দিক দিয়ে খারাপ তুমিই বলো? আমার মতো ভালো ছেলে এদেশে একটাও খুঁজে পাবে? জাইফা ঠোঁট উল্টে না বলল। ইফাজ খুশি হয়ে বলল, দেখলে, ভাবি আমাকে একমাত্র চেনে। সকলে হাসি মজায় মেতে আছে। জাইফা সকলের মাঝে দায়ালকে খুঁজল, না পেয়ে হতাশ হলো। এই কদিনে ছেলেটা ড্রাগসের জন্য ছটফট করেছে, ভাঙচুর করেছে, কিন্তু সকলে ওর ভালোর জন্য ওর পাগলামি মেনে নিয়েছে। ড্রাগ থেকে কিছুটা দূরত্ব এসেছে, দূরত্ব বেড়েছে পরিবারের সাথেও। জাইফা সকলের দিকে তাকিয়ে উপরে চলে আসলো। দায়ানের রুমে এসে দেখলো ও রুমে নয়, বারান্দায় গিটারের টুংটাং আওয়াজ তুলে উদাসীন হয়ে তাকিয়ে আছে। জাইফা গিয়ে ওর পাশে বসলো, এরপর তাকিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। জাইফা চকলেট এগিয়ে দিল, বলল, বাচ্চা চকলেট দাও। দায়ান কিছু না বলে চকলেট নিল। ওকে এত শান্ত দেখে জাইফা মনে মনে ভরকে গেল, বলল, তোমার সাথে আজ গল্প করি, আমার জীবনের গল্প, এক ম্যাজিশিয়ানের গল্প। দায়ান তাকিয়ে রইল। তার চোখ মুখ কৌতূহল, আগ্রহের আভাস পেয়ে জাইফা খুশি হলো। শীতল বাতাস বইছে। জাইফা আর দায়ান পাশাপাশি বসে আছে, দুজনেই নীরব। দায়ান জাইফা কথা শোনার জন্য বসে আছে। মা নরওয়েজিয়ান, বাবা নরওয়েতে স্টাডি করতে গিয়েছিল, সেখানেই মা পড়তো। ক্লাসমেট দুজনেই প্রেমে পড়ে এক প্রকার আবেগের বশে বিয়ে করে। তাদের অপ্রত্যাশিত ভালোবাসার ফসল হচ্ছি আমি। দুজনেরই অল্প বয়সে, ব্রাইট ফিউচার। এই সময় বাচ্চা তাদের দুজনেই ভালো লাগছে না, একবার ভাবলো অ্যাবর্শন করবে। পরে ভালোবাসার ফসল হিসেবে আমাকে রাখা হলো। আমি হলাম দুজনেরই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। আমি চাইল্ড হোস্টেলে থেকে বড় হয়েছি। বাবাকে যতটুকু কাছে পেয়েছি, বাবার কাছ থেকে তার দেশ বাংলাদেশ সম্পর্কে শুনতাম, বাংলা ভাষা বলা ও শেখার ট্রাই করতাম। বাবা মা দুজন চাকরি করেছে, আমাকে হোস্টেলে থেকে বাসায় আনা হলো, কিন্তু আমার দিকে কারো খেয়াল নেই। ঘরের এক কোণায় পড়ে থাকা অপ্রয়োজনীয় আসবাবপত্রের মতোই ছিলাম। বাবা হুট করে বাংলাদেশে চলে আসে, এখানে বিয়ে করে নেয়। বাবা মার ডিভোর্স হয়, আমাকে নিয়ে হয় ঝামেলা। আমি কার কাছে থাকবো? আমি তো ওদের কাছে বোঝা। আবার আমাকে হোস্টেলে রাখা হলো। বাবা মা নতুন সংসার নিয়ে বিজি। আমি তাদের একটা অংশ আমার পেছনে টাকা ঢালতে হয়, তাই ঢালে। তারপর ইউনিভার্সিটিতে উঠলাম। যখন শেষ বর্ষে হানিয়া ম্যাম টিচার হয়ে আসলো, আমাকে স্নেহ করত, সবার থেকে আলাদা ট্রিট করত, আমারও ম্যামের সঙ্গেই ভালো রাখত। তারপর পড়াশোনা শেষে মার কাছে নিয়ে গেল। নতুন সংসারে আমাকে নিয়ে অশান্তি, সেখানে সৎ চাচার কাছে মলেস্টের শিকার হলাম। ছোট থেকে একাকিত্বে আমি অন্যরকম হয়ে গেলাম, সাথে যোগ হলো ভয়। মা বলল আমাকে বকতে, আমাকে গ্রানির কাছে রেখে আসা হলো। তিনি আমাকে বিশেষ পছন্দ করে না, আমার কাছে কথা বলে না। লাইফে পড়াশোনা করেও জব পাচ্ছি না, আমার তেমন ফ্রেন্ডও ছিল না।
সব অশান্তিতে হয়ে গেলাম মানসিক রোগী। ড্রিঙ্ক করা শুরু করলাম। আবার নষ্ট হয়ে যাওয়া দেখে মা এবার আমার প্রতি বিশেষ নজর দিতে শুরু করলো। আবার তার কাছে নিয়ে গেল, আমার সাথে মিশতে চেষ্টা করলো। হলো না। আমি মায়ের থেকে অনেক দূরে চলে গেছি। সেখানে রাগ, অভিযোগ, অভিমান ভরপুর। সেখান থেকে ফেরার রাস্তা আমার জানা নেই। আমাকে সিকিউরিটিস দেখানো হলো। আবার ম্যামের সাথে দেখা। তাকে দেখেও আমার অভিব্যক্তি বদলালো না। মা আমার সম্পর্কে সবই ম্যামকে বলল। ম্যাম আমার সাথে সম্পর্কে জিজ্ঞেস করলো, তার কিছু বলতে ইচ্ছে করলো না। তারপর ওদের দুজনের মধ্যে কথা হলো আমার বিয়ে নিয়ে। আমি মৃত ব্যক্তির ন্যায় অনুভূতি শূন্য হয়েই তাকিয়ে দেখলাম। বিয়ে আমার ভয়। ম্যামের ভাই মানে তোমার চাচুকে বললাম আমাকে যেন সে রিজেক্ট করে, সেও মেনে নিল। তারপর কিভাবে যেন বিয়ে হয়ে গেল। কথাগুলো বলে জোরে শ্বাস ফেলল। দায়ান ওর দিকে তাকিয়ে আছে। জাইফা হেসে বলল, তারপর ম্যাজিক হলো। তোমার চাচু নামক অসহ্য বিরক্তকর ভাবওয়ালা অ্যান্সারলেস লোকটা আমাকে বদলে দিল। কিভাবে এমনটা করলো জানি না, কিন্তু সে আমার জীবনের ম্যাজিশিয়ান। আমাকে অল্প দিনই বদলে দিয়েছে। আমাকে এমন একটা পরিবার দিয়েছে, এই কদিনে আমার সাথে কখনো রেগে কথা বলেনি। সবসময় হাসি খুশি মজা করে। আমার রাগ হয়, আবার হাসিও পায়। অদ্ভুত লোক একজন। ম্যামের কাছে কৃতজ্ঞ এমন একটা মানুষকে আমার জীবনে এনে দেওয়ার জন্য। ওনাকে ছাড়া এখন নিজেকে কল্পনাও করতে পারি না। দায়ান উদাস হয়ে আকাশের দিকে তাকালো। জাইফা বলল, তোমার এত ভালো মা বোন ফ্যামিলি থাকতে কেন নিজেকে কষ্ট দিচ্ছ? ওরা তোমার ভালো চায়। তুমি তোমার পরিবারের সদস্যদের সাথে মিশো। ওরা প্রত্যেকে তোমাকে ভালোবাসে। ওরা থাকতে তুমি এমনভাবে নষ্ট হয়ে যাচ্ছ, দেখো অবাক হই, খারাপ লাগে। তুমি না চাইলে কেউ তোমাকে সঠিক পথে ফেরাতে পারবে না। তোমার মা অল্প বয়সে স্বামী হারিয়ে 2 সন্তানকে মানুষ করতে ঘৃণা করেছে, আর তুমি তার কথা মতো চলতে পারবে না? তাকে একটু শান্তি এনে দিতে পারবে না? জানি তুমি পারবে, একটু চেষ্টা করো। আমি তোমাকে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে রিকোয়েস্ট করছি। দায়ান সবটা চুপ করে শুনে বলল, মিম্মি, তুমি বাংলাটা অনেক ভালো বলছো, শুনতে ভালো লাগছে। জাইফা অবাক নয়নে দায়ানের দিকে তাকিয়ে রইল। আগে কখনো দায়ান তাকে কিছু বলে সম্বোধন করেনি। আপনি করে করে বলেছে। দায়ান ওর অবাক হওয়া দেখে হেসে বলল, বিয়ে করলে কি মানুষ চেঞ্জ হয়ে যায়? সুখ আসে? জাইফা ভ্রুকুচকে ভেবে বলল, সব বিয়ে সুখের হয় না। লাখে 10টা কাপল সুখী হয়। সুখী হতেই দুজনের মতো থাকা লাগে। কিছুক্ষণ দুজনে নীরব হয়ে বসে থাকলো। দুজনের মনে ভিন্ন ভিন্ন ভাবনা। জাইফা বলল, নিচে চলো, আজ তোমার ফুপির জন্মদিন, সবাই এনজয় করছি, তুমিও চলো, দেখবে ভালো লাগবে। দায়ান ওভাবে বসে থেকেই বলল, তুমি যাও। জাইফা হতাশ নিঃশ্বাস ছেড়ে বের হয়ে এলো। জানে না তার কথাগুলো আদেও কাজে লাগবে কিনা, তবে সে চেষ্টা করেছে। দরজার কাছে আসতেই হামজাকে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখেও ঘাবড়ে গেল। শুকনো ঢোক গিলল। সে কি সব শুনে ফেলল? ওর গাল দুটো টমেটোর ন্যায় লাল হয়ে গেল। হামজা হেসে বলল, আজকাল ম্যাডাম একটু বেশি লজ্জা পায়। বলেছিলাম আয়োজন করে লজ্জা পেতে। সে কথার মানে হয়তো সে বুঝবে না কখনো। জাইফা পিছনে ফিরে দায়ানের দিকে তাকালো। এখনো সেখানে বসে আছে। তাদের উপস্থিতি সে টের পায় নাই, নাকি পেয়েও বসে আছে ওর জানা নেই। জাইফা হামজার বাহু টেনে ফিসফিস করে বলল, আপনি সব শুনে ফেলেছেন? হামজাও ওর মতো ফিসফিস করে বলল, আমি শুনে ফেলেছি। এরপর কি হবে? খুব খারাপ। কি খারাপ হবে? জানি না। ওকে চলো, প্র্যাকটিক্যালি দেখাই। জাইফা চোখ বড় বড় করে ছিটকে দূরে সরে গেল। কখনো না বলে দৌড়ে চলে গেল। হামজা শব্দ করে হেসে উঠল। দায়ান এসে হামজাকে হাসতে দেখে বলল, হাসছো কেন? এমনি, নিচে চলো। কয়েকদিন ধরে দায়ানকে স্বাভাবিক ব্যবহার করতে দেখে সকলে অবাক হচ্ছে। কিছুদিন আগেও যে ছেলে নেশা করার জন্য ছটফট করত, এই কদিন সেটা কিভাবে বিলুপ্ত হয়ে যেতে পারে সকলের মনে খটকা থেকেই যায়। মাত্র কিছুদিনে খারাপ আচরণ থেকে ভালো হয়ে গেলে যে কারোরই সন্দেহ হবে। সকলে, ছোটরা কিয়ানা, কায়ান, রিয়ানা, দানিয়া, ইফাজ রিয়ানাকে খেলায় সাহায্য করছে। ড্রয়িং রুমে ক্যারাম খেলছিল। দোলা অফিসের কিছু কাজকর্ম দেখছে। দায়ান মায়ের পাশে এসে বসে বলল, মম, তোমার সাথে ইম্পর্ট্যান্ট কথা আছে। দোলা কাজে মনোযোগী হয়েই বলল, বলো, শুনছি। মম, আমি বিয়ে করব। দায়ানের কথায় ড্রয়িং রুমে ছোটখাটো বোম ব্লাস্ট হলো। সকলে ওর দিকে চোয়াল ঝুলিয়ে তাকিয়ে আছে। সকলের এমন রিয়াকশন দেখে দায়ান বিরক্ত হয়ে বলল, এমন করছো কেন? এভাবে কি দেখছো সবাই? ওর কথায় সকলে ঘর থেকে বের হয়ে আসে।
সকলে হাসাহাসিতে গড়াগড়ি খেতে লাগলো ফোরে। দোলা শক্ত চোখে তাকিয়ে আছে ছেলের দিকে। দায়ান মহা বিরক্ত নিয়ে সকলের দিকে তাকিয়ে রইল। কায়ান হাসতে হাসতে বলল, আর ইউ কিডিং ব্রো? নো, আই অ্যাম সিরিয়াস। ইফাজ ফ্লোরে শুয়ে এক হাত মাথার নিচে দিয়ে বলল, তুই তো দেখি বহু ফাস্ট, আমাকে দেখোস না চোখে? আমি এখন স্টিল সিঙ্গেল। তোর একটু লজ্জা করলো না বিয়ের কথা বলতে? কিয়ানা মজা করে বলল, আরে ওসব রাখো মামাই, সবচেয়ে বড় কথা দায়ান ভাইয়াকে মেয়ে দিবে কে? শোনো ব্রো, তোমাকে কোনো সুস্থ মেয়ের বাপ তার মেয়ে দিবে না। দানিয়া হেসে বলল, বিয়ে যখন করতে চাইছে পাত্রীও ঠিক করেই এসেছে নিশ্চয়ই। ভাই, তা মেয়েটাকে আমাদেরকেও দেখা দেখি হবু ভাবি কেমন। দোলা সবাইকে ধমকে উঠে বলল, শাট আপ। আর বিয়ে করবে মানে? বিয়ে মানে বুঝো? মজা করছো? ওকে ফাইন, এমন মজা আর করবে না। প্রথমবার ক্ষমা করে দিলাম। যাও পড়াশোনা করো, কখনো তো পড়তে বসতে দেখি না। দায়ান চেঁচিয়ে বলল, কিসের মজা? বললাম না আমি সিরিয়াস কথাটা বলেছি। তোমাদেরকে আমার কথা মানতেই হবে, না হলে দেখো আমি কি করি। পরিবেশ থমথমে হয়ে উঠল। সবাই ওর কথাই মজা হিসেবে নিচ্ছিল, কিন্তু ও যে সত্যি ভেবে কথাটা বলেছে কেউ বুঝতে পারেনি। চিৎকার চেঁচামেচিতে বসার সকলে ড্রয়িং রুমে আসলো। সকলে কি হয়েছে জিজ্ঞাসা করতেই ইফাজ ব্যাপারটা বললে সকলে অবাক হলো। হানিয়া দায়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হচ্ছে সোনা? তুই এমন করছিস কেন? এখন কি বিয়ে করার সময়? বড় হ, নিজের দায়িত্ব নিতে শেখ, তারপর না হয় অন্য একটা মেয়ের দায়িত্ব নেবে। বিয়ে বললেই তো বিয়ে নয়, বিয়ে মানে অনেক দায়িত্ব কর্তব্য। তোকে বুঝতে হবে সোনা, অবুঝের মতো আবদার করলে তো হবে না। জাস্ট বিয়ে করতে চাইছি, সংসার না। আমিও পড়বো, সেও তার মতো থাকবে। আমরা বড় হলে তখন আবার বিয়ে করব, সংসার করব। তোর কি কোনো পছন্দ করা মেয়ে আছে? আছে, তবে জানি না সেটা। কে জানার পর তোমাদের রিয়াকশন কেমন হবে? ওমা, কে সে? চিনি নাকি আমরা? কোথায় থাকে? দোলা বলল, হানিয়া, তুমি ওর ফালতু কথা কেন শুনছো? ও বিয়ে করতে চাইলে ওরে কেউ মেয়ে দিবে? তাছাড়া ওর বিয়ের বয়স হয়েছে, বাল্যবিবাহ করবে। দেশে আইন কানুন জানে না ও। জাইফা সবটা বড় বড় চোখে দেখছে, কেননা ওই কাল বলেছিল বিয়ে করে ওর জীবনে ম্যাজিক হয়েছে। এখন এই ছেলে সেটা নিয়ে বসে আছে। ভাবতেই ওর ভয় হলো, কেউ এসব কথা জানতে পারলে ওকে বকবে। দোলা, ওকে বলতে দাও। তেমন হলে মেয়েটার বাবা মার সাথে কথা বলে এঙ্গেজমেন্ট করে রাখা হবে, পরবর্তীতে বিয়ে হবে। কিরে সোনা, হবে না? দায়ান চুপ করে রইল। দোলা বলল, দানিয়া বড়, ওকে বিয়ে না দিয়ে ছোট ভাইয়ের বিয়ে তোমরা সবাই কি পাগলের সাথে পাগল হয়ে গেলে? এসব কেউ শুনলে হাসাহাসি করবে, মজা লুটবে। রিয়ানা গিয়ে রাবেয়া আহমেদকে রেখে এনেছেন। নাতি বিয়ে করবে শুনে তিনি খুশিতে গদগদ হয়ে গেছে। এসে বলল, বৌমা, আমার নাতি বিয়ে করতে চাইছে, এ তো ভালো কথা। এ বাড়িতে নতুন বউ আসবে, বাচ্চা কাচ্চা হবে। দোলা বিরক্ত হয়ে বলল, মা প্লিজ, দায়ানকে লাই দিয়ে মাথায় তুলবেন না। ও বিয়ে করে বউ খাওয়াবে কি? নিজেই তো এখনো নিজের খরচ চালাতে পারে না, আবার বউ বাচ্চা কাচ্চা। দায়ান রাগে সেন্টার টেবিলের লাথি মেরে চলে গেল। দোলা বলল, কেউ প্লিজ ওর অন্যায় আবদারে লাই দিও না। সারা জীবন জ্বালিয়ে মারলো আমাকে। রাবেয়া আহমেদ মুখ বাঁকিয়ে বলল, নাতির সুবুদ্ধি হয়েছে, তাই বিয়ে করতে চাইছে। বউ আনলে কি না খেয়ে থাকবে নাকি? এখনই তো বিয়ে করে বউয়ের সাথে ভালোবাসাবাসির বয়স। দোলা হতাশ নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করতে করতে চলে গেল। দোলা যেতেই আবারও ছোটরা হাসাহাসিতে গড়াগড়ি খেতে লাগলো। জাইফা ভীতু গলায় বলল, ও কি সত্যি সত্যি বিয়ে করতে চায়? ও কি সত্যি এখন বিয়ে করবে? হায়াত হেসে বলল, কি জানি ছেলের মাথায় কখন কি ভূত চাপে, এখনো বলা যাচ্ছে না। দানিয়া বলল, ওরে যে কোনো মেয়ে বিয়ে করতে রাজি হয়েছে বা হবে, এটাই বিশ্বাস করতে পারছি না আমি। রিয়ানা খুশি হয়ে বলল,
আমিও তাহলে কায়ানকে বিয়ে করব। কায়ান হাসছিল। ওর কথা শুনে মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। রেগে বলল, মম, মনি তোমাদের মেয়েকে সামলিও। আমার কাছে কিন্তু মার খাবে, তখন আমাকে বকতে পারবে না। কিয়ানা হেসে বলল, আমার মনে হয় কি রিয়ানার বাতাস লেগেছে ডায়ান ব্রোর গায়ে। আহারে, শুধু ভাবছি কোন অসহায় মেয়ের কপাল পড়বে। সকলে বিষয়টা নিয়ে হাসি মজা করতে লাগলো। জাইফা বিষয়টা মোটেও মজা হিসেবে নিতে পারছে না। হামজা রাত করে বাসায় ফিরল। প্রতিদিন খেয়েই ফিরে, এসে জাইফাকে ঘুমন্ত অবস্থায় পাই। কিন্তু আজকের দৃশ্য ভিন্ন। জাইফা ভীতু অসহায় মুখে বসে আছে। কি হয়েছে? এমন করে না ঘুমিয়ে বসে আছো কেন? অনেক কিছু হয়েছে, আপনি ফ্রেশ হয়ে আসুন, তারপর বলছি। হামজা কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে আসলো। জাইফা আস্তে ধীরে সবটা জানালো হামজাকে। সবটা জেনেও ও হাসিতে ফেটে পড়ল। জাইফা বিরক্ত হয়ে বলল, হাসছেন কেন? ও যদি সত্যি বিয়ে করে ফেলে? বিয়ে করলে করবে, সমস্যা কোথায়? দূর। হামজা আশ্বাস দিয়ে বলল, এত টেনশন না করে ঘুমাও। ওসব অযথা স্বামীকে খুশি করো। জাইফা লজ্জায় লাল টুকটুকে হয়ে গেল। দূরে সরে গিয়ে বলল, খারাপ লোক। আসো, খারাপ লোকের কাজ দেখাই। তুই আজ না ঘুমিয়ে আমার লাভ হবে। জাইফা শুকনো ঢোক গিলল, কিছু বলতে পারল না। তার আগে হামজা ওর সাথে মিশিয়ে নিল। কয়েকটা বসন্ত কেটে গেছে, বদলে গেছে অনেক কিছু। তীব্র স্নোফলের কারণে আমেরিকার ক্যালিফোর্নিয়া সিটিতে অ্যালার্ট দেওয়া হয়েছে। হসপিটালের করিডোরে বসে আছে দায়ান। জাইফাকে ওটিতে নেওয়া হয়েছে। বাসায় ওরা দুজন ছিল, আর কেউ ছিল না। জাইফার প্রসব ব্যথায় কান্নাকাটি জুড়ে দিয়েছিল। দায়ান এসে ওর অবস্থা দেখে অনেক কষ্টে হসপিটাল অবধি পৌঁছেছে। সবাইকে খবর দেওয়া হয়েছে। তুষারপাতে আটকা পড়েছে, না কমলে কেউ আসতে পারছে না। হামজা ফোনে কিছুক্ষণ পরপর ফোন দিয়ে দায়ানের কাছে খবর নিচ্ছে। দায়ান তার কাপা গলার স্বর শুনে বুঝতে পারছে বউ বাচ্চার জন্য কতটা কাতর হয়ে আছে। ওটি থেকে নার্স এসে জানালো মেয়ে হয়েছে। মা ও বাচ্চা দুজনেই সুস্থ আছে। বাবুকে কোলে নিতে বললে দায়ান থতমত খেয়ে ইংরেজিতে বলল, ব্যথা পাবে না তো? নার্স হেসে জানালো, ব্যথা পাবে, এমনভাবে ধরবেন কেন? দায়ান তোয়ালে মোড়ানো পুষ্পরেণু কোলে তুলে নিল। লাল টুকটুকে রঙের একটা পুতুল, কাদো কাদো মুখ। সে বোধহয় মহাবিরক্ত। ও অবাক হয়ে শুধু বাবুকে দেখল। হামজা কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো। নার্সকে দেখে বলল, আমার ওয়াইফ, বেবি, ওরা ঠিক আছে? সুস্থ আছে। দায়ান তোয়ালে মোড়ানো পুষ্পরেণু হামজার দিকে বাড়িয়ে দিল। হামজা কাপা হাতে সেটা নিয়ে তাকিয়ে রইল। চুমু খেয়ে বলল, আমার আম্মা? নার্স নিয়ে যেতে চাইল। বেশিক্ষণ এভাবে থাকলে বাচ্চাটার ইনফেকশন হয়ে যাবে। দায়ানের হঠাৎ খেয়াল হলো রিয়ানা জন্মানোর পর কোলে নিয়ে সবার প্রথমে নবজাতকের ডান গানে আজান এবং বাম গানে ইকামত দিয়েছিল। হামজা দিয়ে দিয়েছিল। দায়ান বলল, চাচ্চু বাবুর কানে আজান একামাত দাও। হামজার হুঁশ আসলো। সব নিয়ম মেনে বাবুকে দিয়ে দিল। হামজা দায়ানকে জড়িয়ে ধরে বলল, তুই না থাকলে আমার জীবনে দুটো মূল্যবান সম্পদের ক্ষতি হয়ে যেত। অনেক ধন্যবাদ তোকে। দায়ান হেসে বলল, তুমি আজকে মুখেই ছেলে ছেলে করো, আসলে মন থেকে মানো না। মানলে এসব বলতে না। যাই হোক, তুমি না মানো, আমার বোন আর মিম্মির জন্য এইটুকু কিছুই না। হামজা ওর কাঁধে চাপড় মেরে বলল, খুব বড় হয়ে গেছিস দায়ান, শুধু মাঝে মাঝে অবচমানা করিস। দায়ান হাসলো, কিছু বলল না। জাইফার সেন্স ফিরলে ওকে কেবিনে শিফট করে দেওয়া হয়। হামজা ওর বেডের পাশে বসে অপরাধীর ন্যায় কাতর গলায় বলল, আম সরি জান, এমন একটা সময় আমি তোমার পাশে থাকতে পারিনি। ইটস ওকে, সব ঠিক আছে তো, এত হাইপার হওয়ার কিছু নেই। নিজের কাছে অপরাধী লাগছে। চুপ করো, বাবুকে দেখবো, প্লিজ আনতে বলো। নার্স বাবুকে আনলে হামজা বাবু আর বাবুর মাকে জড়িয়ে ধরে বলল, আমি কখনো ভাবিনি আমার এমন পরিবার হবে। জাইফা ছলছল চোখে তাকিয়ে বলল, আমিও। জাগতিক সকল কর্মের পিছনে একটা না একটা কারণ থাকে। তেমনি সকল হৃদয় ভাঙা মানুষের জন্য একজন জোড়া লাগানো মানুষ বরাদ্দ থাকে, লাইক আঠার মতো। তাই তো জাইফার মতো ভেঙে চড়ে যাওয়া মানুষের মতো হামজার মতো একাকিত্ব ভোগা পুরুষের মিল হলো। যে পুরুষের একটা পরিবারের লোভ ছিল, একান্ত মানুষের লোভ ছিল, সবকিছু থাকলেও ভালোবাসার কাঙ্গাল ছিল সে।
কিয়ানা আজ কয়েক বছর হলো মামা বাড়িতে আসতে চায় না, অথচ আগে আসার নাম শুনলেই লাফালাফি এক্সাইটমেন্টের ঠেলায় সবাইকে পাগল বানিয়ে ফেলত। ধীরে ধীরে ওর মধ্যে থাকা চঞ্চলতাটাও কমে এসেছে। এবারও মামা বাড়িতে আসতে চায়নি, শুধু বাবুকে দেখার জন্য, ছোঁয়ার জন্য লোভ সামলাতে না পেরে চলে এসেছে। জাইফাকে কয়েকদিন হলো হসপিটাল থেকে বাড়িতে আনা হয়েছে। হানিয়া, শেজাদ, কিয়ানা, কায়ান চলে এসেছে। হায়াত দ্বিতীয়বার মা হতে যাচ্ছে, সেও আসতে পারছে না। রিয়ানা ভিডিও কলে বাবুকে আদর করছে, তার ভীষণ কষ্ট হচ্ছে। সবাই বাবুকে কোলে নিচ্ছে, সে নিতে পারছে না। আবার বুঝদারের মতো জেদও করছে না, ও জানে ওর আরও ভাই বোন আসবে। সকলে বলছে কিয়ানা আর রিয়ানার বাচ্চাকালে যেমন দেখতে ছিল, হামজা আর জাইফার মেয়ে লিয়ানাও তেমন দেখতে হয়েছে। জাইফা শাওয়ার নিচ্ছে, কিয়ানার কোলে বাবু। বাবু কাঁদছিল, কোলে নিয়ে হাঁটছিল আর বকবক করছিল। দায়ান দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়েছিল, কিন্তু কতক্ষণ সেটা কিয়ানার জানা নেই। হঠাৎ খেয়াল হতেই ও ভয় পেয়ে যায়। যার কাছ থেকে পালাতে আসতে চায় না, লুকিয়ে বেড়ায়, সেই বারবার সামনে এসে দাঁড়ায়। আমাদের বাবু হলে তুই এভাবে সামলিয়ে নিবি, তাই না? কিয়ানা টলে উঠল, কোলে থাকা বাবু ধরে রাখা বাঁধন দৃঢ় হলো, নিঃশ্বাসের গতি বাড়ল, ভয়ার্ত কণ্ঠে বলল, এইসব বাজে বাজে কথা বলবে না। দায়ান বাঁকা হেসে বলল, রাইট আছে আমরা, যদিও ভদ্র ভাষায় বললাম, অভদ্র ভাষায় শুনতে চাস? তুমি যাও প্লিজ, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তবুও তোকে শুনতে হবে। বউ হোস আমার। বউ হোস আমার কথাটা ওর বুকে গিয়ে লাগলো, রাগ বাড়ল, মৃদু চিৎকার করে বলল, তোমাকে বলছি না এসব বলবে না। আর কিসের বিয়ে? জোর করে বিয়েকে কেউ বিয়ে বলে না, আমি মানি না। তুই মানিস আর না মানিস, যেটা আমার সেটা আমার। ওটা তো শুধু বকুট, করার সময় হলে ছিনিয়ে নিব, কোনো কথা মানবো না। দায়ান চলে গেল। সেদিন দায়ান বিয়ে করতে চাওয়ায় সকলে হাসি মজা করেছিল, কিন্তু সে হাসি মজা কিয়ানার জন্য কাল হয়ে দাঁড়ায়। দায়ান ওকে জোর করে বিয়ে করে, কিন্তু বাড়ির কেউ ওদের বিয়ের ব্যাপারে জানে না। কিয়ানার মন খারাপ হয়, বাবা মা জানলে তারা কত কষ্ট পাবে, এটা ভেবে প্রতি রাতে কেঁদে বালিশ ভেজায়। তাদের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, অপরাধবোধ জেঁকে ধরে। তার কিছুক্ষণ পর হামজা আসলো। কিয়ানা চোখের পানি লুকিয়ে মুখে হাসি টানল। হামজা বাবুর জন্য তিল গরম করে আনছে। কিয়ানা বাবুকে নিয়ে নিচে চলে গেল। হানিয়া দরকারে ভাইয়ের রুমে এসেছিল। ভাইকে মেয়ের সাথে প্রাণোচ্ছল নিয়ে আদুরে বুলি দিয়ে কথা বলতে দেখে ওর মন জুড়িয়ে গেল। সে যা তোর কাঁধে হাত রাখতেই হেসে বলল, ঘাটতারা পণ্ডিত ভাইকে হবে সংসারই করতে পারলাম। সে যা তো সেটা দেখে হেসে বলল, অনেক আগেই পেয়েছো। সমাপ্ত।